নমস্কার, আমি সুদীপ্ত বসু, সহশিক্ষক, বীরাবল্লভপাড়া উচ্চ বিদ্যালয়। নমস্কার, আমি সন্দীপন কর, সহশিক্ষক, রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর। আজ তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আয়োজিত আজকে এই অনলাইন টিউটোরিয়াল ক্লাসে। আজকে আমরা ডিসকাস করবো যে টপিকটার উপরে, সেটি হচ্ছে আমাদের মডেল কোয়েশ্চেন পেপার। তোমাদের প্রচন্ড প্রয়োজনীয়, তোমরা বারবার বলছো এটা নিয়ে আমাদেরকে আলোচনা করার জন্য। আজকে সেই দিন, আজকে আমরা আলোচনা করছি ক্লাস 12 জিওগ্রাফি 4th সেমিস্টারে একটি মডেল কোশ্চেন। তো শুরুতেই আমরা দেখে নিচ্ছি যে আমাদের সিলেবাসটা একটা কি আছে। মূলত আমাদের তিনটি সাবটপিক রয়েছে সিলেবাসে। একটি হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, একটি ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি, আর একটি হচ্ছে জিওগ্রাফি। বোঝার সুবিধার জন্য পরবর্তী ক্ষেত্রে আমি এফপিজি অর্থাৎ ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, এফএইচজি অর্থাৎ ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি, আর জিআই ফর জিওগ্রাফি অফ ইন্ডিয়া এখানে লিখেছি। এই প্রত্যেকটি যে সাবটপিক সেগুলি বিভক্ত রয়েছে কতগুলি ইউনিট। যেরকম আমাদের প্রথম সাবটপিকটি ডিভাইডেড হয়েছে 6টা ইউনিট। ইউনিট 1 হচ্ছে কি জিওটেকটনিক, ইউনিট 2 জিওমর্ফিক প্রসেস, ইউনিট 3 cycle of erosion, unit 4 atmosphere, unit 5 hydrosphere, unit 6 biosphere. এমনি ফান্ডামেন্টাল অফ জিওগ্রাফি এই সাবটপিকটি দুভাগে বিভক্ত। একটি ইউনিট 1 পপুলেশন জিওগ্রাফি, একটি হচ্ছে ইউনিট 2 হিউম্যান জিওগ্রাফি। ঠিক একইভাবে জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই সাবটপিকটি আবার তিনটি ইউনিটে বিভক্ত। একটি হচ্ছে ইউনিট 1 ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, ইউনিট 2 হিউম্যান সেটেলমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান কনটেক্সট, আরেকটি হলো কি ইউনিট 3 জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভ অন সিলেক্টেড ইস্যুস এন্ড প্রবলেমস। শুরুতে এবার আমাদেরকে বলে দেবে আমাদের সামনে যে আমাদের কোন কোন ক্লাস এখনো পর্যন্ত আমরা অনলাইনে নিয়েছি। আমরা এই সাবটপিক গুলো যতগুলো আছে তার কিছুটা প্রত্যেকটা টপিক থেকেই একটা বড় অংশ আমাদের টিউটোরিয়াল ক্লাসে কিন্তু তোমরা ইউটিউবের চ্যানেলে গিয়ে দেখতে পাবে বা ফেসবুক পেজে গিয়েও কাউন্সিলের যে ফেসবুক পেজ সেখানে কিন্তু পেয়ে যাবে। সেটা যেমন জিও টেকটনিকের যেটা আছে আমাদের সিড ফর স্প্রেডিং থিওরিটা, সেটা তোমরা পেয়ে যাবে তার ভিডিও। জিওমর্ফিক এবং তার সঙ্গে প্লেট টেকটনিক পুরোটাই কভার আছে। জিওমর্ফিক প্রসেস এটার আমাদের যে নদীর কাজ এবং বায়ুর কাজ এই দুটো তোমরা পেয়ে যাবে, অলরেডি হয়ে গিয়েছে বা তোমরা দেখেছো। তার সঙ্গে আরো কিছু বাকি আছে সমুদ্র তরঙ্গের কার্য, সেটা খুব তাড়াতাড়ি তোমরা এর মধ্যে ভিডিও পেয়ে যাবে। সাইকেল অফ ইরোশন অলরেডি পেয়ে গিয়েছো, অ্যাটমসফিয়ারের আছে, হাইড্রোস্ফিয়ার পুরোটাই রয়েছে, বায়োস্ফিয়ার পুরোটা রয়েছে। পপুলেশন জিওগ্রাফি এটাও তাড়াতাড়ি তোমাদের ভিডিও পেয়ে যাবে। হিউম্যান ডেভেলপমেন্ট স্যার গত সপ্তাহে করেছেন এবং তোমরা সেটা অলরেডি দেখেছো। আর ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সেটা দুটো ইউনিটে ভাগ করা কমপ্লিট আছে। হিউম্যান সেটেলমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টটা এটাও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আর জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভ অন সিলেক্টিভ ইস্যু ইউনিট 3 যে কোশ্চেনটা আছে, এটার যে টপিকটা যে ইস্যুগুলো রয়েছে আশা করা যায় সেগুলো নিয়ে খুব সমস্যা হবে না। সেগুলো অনেক অপেক্ষাকৃত খুব ইজি এবং তোমরা আশা করি তোমরা একবার বই পড়লেই পেয়ে যাবে। যদি তোমাদের প্রয়োজন হয় একটু আমাদেরকে ইনফর্ম, আমরা তাহলে দেখবো যদি এর মধ্যে কোনো ভিডিও আমরা তাড়াতাড়ি করে তোমাদের সামনে প্রস্তুত করতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের যেগুলো কাউন্সিলের ইউটিউব চ্যানেলে যেসব টিউটোরিয়াল ভিডিওগুলো রয়েছে সেটা একটা ক্লাস আমরা বলে দিলাম, তোমরা একটু আগে পরে দেখে নিয়ে তোমরা পেয়ে যাবে। এর সঙ্গে কিন্তু প্র্যাকটিক্যালেরও কিছু ভিডিও রয়েছে, প্রিজমেটিক কম্পাস সার্ভের উপরে, স্লাইড ক্যালিপারের উপরে বা ক্লাইনোমিটারের উপরে, সেগুলো আশা করি তোমরা দেখেছো, বা যদি নাও দেখা হয় সেটা দেখে নিতে। চলে আসতে গেলে পরের স্লাইডে এখানে আমরা দেখে নেবো হচ্ছে কি আমাদের এই যে সেমিস্টারের যে কোয়েশ্চেন প্যাটার্ন আছে, কোন সাবটপিক থেকে কত প্রশ্ন আসবে সেগুলি এখানে একটি চার্টের মাধ্যমে বলা আছে। সুযুক্তদা আমাদের সঙ্গে আবার তোমাদেরকে এটি আবার বলে দিচ্ছি, তোমরা ভালো করে মনে শোনো। তোমরা ভেরি রিসেন্ট আমাদের প্রেসিডেন্ট স্যারের, অনারেবল প্রেসিডেন্ট স্যারের একটা ভিডিও তোমরা দেখেছো, তাতে স্যার খুব ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছেন যে 4th সেমিস্টারে কি ধরনের কোশ্চেন প্যাটার্ন আসতে যাচ্ছে।
প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন হয়তো আলাদা হতে পারে, কিন্তু যেটা কমন কিছু একটা বিষয় আনা হয়েছে সেটা হচ্ছে যে কটা অ্যান্সার আমাকে করতে হবে কোনো একটা সেকশন থেকে তার ডবল অপশন দেওয়া থাকে। অর্থাৎ যদি কোথাও থেকে দুটো প্রশ্ন আমাকে অ্যান্সার করতে হয় তাহলে আমি 4টে অপশন পাবো। কোথাও থেকে 3টে প্রশ্ন করতে হয় তাহলে আমি 6টা অপশন পাবো। কোনো জায়গা থেকে একটা প্রশ্ন যদি করতে হয় আমি 2টো করে অপশন পাবো। সেটা যেন আমরা একটা মডেল কোশ্চেনও সেভাবেই বানিয়েছি এবং এর সঙ্গে একটু রিলেটেড বলে যাচ্ছি, স্যার বলেওছেন খুব তাড়াতাড়ি বিভিন্ন সাবজেক্টের মডেল কোশ্চেন পেপার কাউন্সিল পাবলিশ করবে। তোমরা বিভিন্ন আমাদের হেড অফিস বা বিভিন্ন জোনাল অফিস থেকে সংগ্রহ করতে পারবে। সেখানেও যে কোশ্চেন গুলো দেওয়া আছে সেটা এইভাবেই দেওয়া থাকবে মডেল কোশ্চেন পেপারে, যে যে কটা লিখতে হবে তার ডবল প্রশ্ন তুমি অপশন হিসেবে পাবে। আচ্ছা, আমাদের যে 3টে টপিক স্যার বলেছিলেন, প্রথম টপিক ছিল ফান্ডামেন্টালস ফিজিক্যাল জিওগ্রাফি। সেখানে আমাদের 6টা ইউনিট ছিল। সেই 6টা ইউনিট থেকে আমাদের 2 মার্কসে দুটো অ্যান্সার করতে হবে। তোমাদের কিন্তু তাহলে দুটো যদি অ্যান্সার করতে হয় তুমি ওখানে তাহলে 4টে অপশন পাবে। ওকে, একইভাবে 3 মার্কসের আমরা সেখানেও দুটো প্রশ্ন, তাহলে সেখানে 2 আউট অফ 4 কোশ্চেন, অর্থাৎ 4টে প্রশ্নের মধ্যে তুমি দুটো লিখতে হবে। আর 5 মার্কসে একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে, তার মানে 1 আউট অফ 2 কোশ্চেন, দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন। তোমরা দেখে নাও তাহলে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে 4 মার্কস, 6 মার্কস এবং 5 মার্কস, অর্থাৎ টোটাল 15 মার্কস অ্যালজেব্রা। এবার ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, যদি হিউম্যান জিওগ্রাফি পোর্শনটায় আমরা দেখি, এখানে একটু বলে রাখছি, এখানে কিন্তু আমরা স্যার একটু আগে যেটা দেখালেন যে মাত্র দুটো ইউনিট, ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি 6টা ইউনিট ছিল, সেখান থেকে 15 নাম্বার। ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফিতে কিন্তু দুটো ইউনিট, সেখান থেকে কিন্তু 10 নাম্বার। অর্থাৎ এই দুটো ইউনিট যদি খুব ভালোভাবে আমরা যদি ফোকাস করি আমরা এখান থেকে 10টা নাম্বার পেয়ে যাচ্ছি। সেখানে 2 মার্কসে দুটো প্রশ্ন অ্যান্সার করতে হবে, 4 আউট অফ 2 আউট অফ 4। একইভাবে 3 মার্কসেরও দুটো 4 আউট অফ 2 আউট অফ 4, সেখানেও ডবল প্রশ্ন 10 নম্বর। আর জিওগ্রাফি অফ ইন্ডিয়াটা স্যার আরেকবার বলছেন, সবাই শুনে নাও। জিওগ্রাফি অফ ইন্ডিয়াতে আমাদের 3টে টপিক ছিল, সেই 3টে টপিক থেকে প্রশ্নগুলো আসছে। জিওগ্রাফি অফ ইন্ডিয়ার 3টে টপিক থেকে থাকছে হচ্ছে কি ধার্য নম্বর 10। এবার এখানেও ঠিক একই প্যাটার্ন, 2 নম্বরের প্রশ্ন 4টে দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে করতে হবে 2টো। তেমনি 3 নম্বরের প্রশ্ন 4টে দেওয়া থাকবে, তোমাদের করতে হবে যেকোনো। সবচেয়ে বিষয়টা যেটা লক্ষণীয় যে একমাত্র ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে 5 নম্বরের প্রশ্ন আছে। ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে কিন্তু কোনো 5 নম্বরের প্রশ্ন নেই। এবং পুরো প্যাটার্নটাই খুব সহজে মাথায় রাখার জন্য তোমরা 2x ফর্মুলাটাকে মাথায় রাখবে। যতগুলি প্রশ্ন লিখতে হবে তার দ্বিগুণ প্রশ্ন দেওয়া থাকবে। এই হলো গিয়ে মুদ্রা বিষয়টি। আর একটু স্যার ইন্টারেক্ট করছি, তার মানে আমাদের 2 মার্কসের কোশ্চেন আমাদের টোটাল কটা করতে হচ্ছে, দেখো 6টা, দেখো 6 থেকে 12 মার্কস। 3 মার্কসের প্রশ্ন 6টা, 3 6 18, আর 5 মার্কসের, অর্থাৎ আমার 2 ঘন্টা টাইম, তার মধ্যে যে 35 নম্বরের অ্যান্সার করতে হবে সেখানে আমি 2 মার্কসের আমার 6টা অ্যান্সার করতে হবে, 3 মার্কসের আমার 6টা, আর 5 মার্কসের একটা। অর্থাৎ সময় কতটুকু কোন প্রশ্নে রাখবে সেটা কিন্তু তুমি আগে থেকে একটু ক্যালকুলেশন করে নিয়ে যাবে, যাতে মোটামুটি তুমি টাইমের মধ্যে পুরোটা কমপ্লিট করতে পারো। চলে যাচ্ছে তাহলে আমাদের পরের স্লাইডে। এইখানে আমরা দেখে নেব যে আমাদের এইচএস পরীক্ষার 4th সেমিস্টারে ঠিক যেভাবে প্রশ্নপত্রটি আমাদের সামনে আসবে ঠিক সেই রকম ভাবেই আমরা এখানে আমাদের প্রশ্নপত্রের একটি নমুনা অংশ তুলে ধরেছি। এবার এখানে পরপর করে ব্যাপারগুলো লেখা আছে। দেখবে যে প্রথমে কিন্তু 2 মার্কসের প্রশ্নের কথা বলা হচ্ছে এবং সেটি প্রত্যেকটি সাব টপিক থেকেই কিন্তু রয়েছে। এবং অর্থাৎ যতগুলি 2 মার্কস, স্যার একটু আগে বললেন যে 6টা 2 মার্কস লিখতে হবে, তার মানে আমার ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে দুটো, হিউম্যান জিওগ্রাফি ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি থেকে দুটো, আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে দুটো। তাহলে এই টোটাল 6টা 2 নম্বরের করতে হবে। সেই 2 নম্বরের যে প্রশ্নের যে স্ট্রাকচারটি সেটা একেবারে প্রথমেই তোমার দেওয়া থাকছে। অর্থাৎ তোমার প্রশ্নপত্রের 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্ন কিন্তু 2 নম্বরের প্রশ্ন, এবং সেখানে প্রত্যেক কটা ক্ষেত্রেই তোমার 4টে করে কোশ্চেন দেওয়া হয়েছে, অপশন রয়েছে, তুমি যে কোনো দুটো করে একদম। তাহলে প্রথমে থেকে একটুখানি তাহলে বলি যে প্রথম প্রশ্নটি হচ্ছে যে নিম্নলিখিত 4টি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এটা পড়ছে হচ্ছে আমার সেকশন এ। অর্থাৎ যদি দেখা যায় পরবর্তীকালে স্লাইডগুলো তোমরা দেখবে যে টোটাল প্রশ্নপত্রটি কিন্তু 3টে সেকশনে বিভক্ত। সেকশন এ হলো গিয়ে যেখানে প্রশ্ন মান 2,
সেকশন বি হচ্ছে গিয়ে যেখানে প্রশ্নমান 3 আর সেকশন সি হচ্ছে গিয়ে যেখানে প্রশ্নমান 5। তাহলে আমরা এখন রয়েছি সেকশন এ, এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 5। তাহলে এই সেকশন এ 2, সরি প্রত্যেকটি প্রশ্নের মান 2, ঠিক ঠিক। তাহলে প্রথম যে প্রশ্নটি দেখো লেখা রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই রেট। নিম্নলিখিত 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, অ্যানসার ইন টু অফ দি ফলোইং কোশ্চেনস। এবার এইখানে দেখো 4টি প্রশ্ন দেওয়া আছে, তোমাকে যে কোনো দুটো করতে হবে। তাহলে 1a তে বলা আছে বেনিয়স অঞ্চল বলতে কি বোঝো? হোয়াট ডু মিন বাই বেনিয়স? নদীর ক্ষয়চক্রকে কেন স্বাভাবিক ক্ষয়চক্র বলে? Why is the cycle of erosion of the river called the normal cycle of erosion? পূর্ণবাপের চক্ষু কি? What is the eye of the cycle? তারপরে কোরিওলিস বল কিভাবে সমুদ্র স্রোতকে নিয়ন্ত্রণ করে? How does the Coriolis force control the ocean currents? এবার দেখো এখানে প্রত্যেকটা কোশ্চেনের পাশাপাশি সেই কোশ্চেনের সংশ্লিষ্ট যেই সাব টপিকটি সেটা লিখে দিয়েছি, প্লাস ইউনিটটাও বলা আছে। যেরকম দেখবে একবার প্রথম স্লাইডে দেখিয়েছিলাম যে এপিজি মানে হচ্ছে কি ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি। সেই ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি ইউনিট 1 থেকে প্রথম প্রশ্নটি রয়েছে। বি নম্বর বা বি দাগের প্রশ্নটি একই সাব টপিকে ইউনিট 3 থেকে আছে। সি দাগের প্রশ্নটি একই সাব টপিকে ইউনিট 4 থেকে আছে। ডি দাগের প্রশ্নটি একই সাব টপিকে ইউনিট 5 থেকে আছে। পরেরটা শুনতে হবে। আচ্ছা স্যার যেটা বলে দিলেন যে আমরা যখন কোনো একটা সেকশন পাচ্ছি, যে সেকশনটা পাবো তার প্রথমটা থাকবে সাব টপিক 1 থেকে, অর্থাৎ ফান্ডামেন্টালস অফ হিউম্যান ফিজিক্যাল জিওগ্রাফি। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি থেকে, একইভাবে জিওগ্রাফি থেকে নেক্সট প্রশ্ন 1 2 3। তারপরে সেকশন বি তে গেলেও দেখতে হবে 4 5 6, আর সেকশন সি তে গেলে 7। তো একইভাবে যদি এটা ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি হয়ে গেল স্যার যেটা বললেন, এবার হচ্ছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি। ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি থেকে আমাদের দেখা যে নিম্নলিখিত 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, অ্যানসার ইন টু অফ দ্য ফলোইং 4 কোশ্চেন। ফার্স্ট প্রশ্ন কি আছে? জনবিরলতা কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই আন্ডার পপুলেশন? অন্যান্য দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের কি প্রয়োজনীয়তা দেখো? হোয়াট rightful necessities of population control in underdeveloped countries? সক্ষমতা কাকে বলে? What do you mean by capability? মানব উন্নয়ন সূচক কাকে বলে? What is mean by the Human Development Index, বা যেটাকে আমরা শর্টে HDI বলছি। স্যার দেখবেন এখানে যেটা স্যার একটু আগে বললেন যে শর্ট ফর্মে FHG লেখা, অর্থাৎ ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি লেখা। ফার্স্ট প্রশ্নটা ইউনিট 1 থেকে, সেকেন্ড প্রশ্নটাও ইউনিট 1 থেকে, থার্ড প্রশ্ন ইউনিট 2 থেকে, আর ফোর্থ প্রশ্নটা ইউনিট 2 থেকে। ঠিক আছে? লাস্ট টপিকটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়ার যে কোশ্চেন স্যার আবার এতক্ষণ তো নিশ্চয়ই সরবরাহ হয়ে গেছে পুরো ব্যাপারটার সাথে। এবার আমি প্রশ্নগুলো তোমাদের সামনে পড়ে দিচ্ছি। 3A ভারতবর্ষের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের দুটি সমস্যা বর্ণনা করো। মেনশন টু প্রবলেমস অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। ইউনিট 1 থেকে এসেছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। তারপরে কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে? হোয়াট ইজ মেন্ট বাই দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? ইউনিট 1 থেকে এটাও এসেছে। পশ্চিমবঙ্গের চাষযোগ্য পতিত জমি কাকে বলে? সি দাগের প্রশ্ন। হোয়াট ইজ মেন্ট বাই দ্য কালটিভেবল ফ্যালো ল্যান্ড? সেটাও ওই জিওগ্রাফি অফ ইন্ডিয়া ইউনিট 2 থেকে এসেছে। আর ডি দাগের প্রশ্নটি পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে আর্সেনিক দূষণের ভূতাত্ত্বিক কারণটি দেখো। রাইট দি জিওলজিক্যাল কজ অফ আর্সেনিক পলিউশন ইন দি সাউথার্ন পার্ট অফ দি বেঙ্গল। এটাও হচ্ছে গিয়ে জিওগ্রাফি অফ ইন্ডিয়া ইউনিট 3 থেকে এসেছে। এবার একটা কথা আমি একটুখানি বলে দিই জাস্ট উত্তরটা এখানে, যে এইখানে যেভাবে এসছে সেটা কিন্তু নেসেসিটি নয়, মানে সেইভাবেই আসবে। হয়তো ওই সাব টপিকের মধ্যে থেকে আসতে পারে। হয়তো আমি দেখতে পাচ্ছি যে 1 এর প্রশ্নটি ইউনিট 1 থেকে না আসে ইউনিট 3 থেকে আসে, কিন্তু এই সাব টপিকটাকে মেইনটেইন করা হচ্ছে। আবার 2 দাগের প্রশ্ন আমি দেখতে পাচ্ছি যে এখানে ইউনিট 1 থেকে এ প্রশ্ন দিয়েছে, ইউনিট 1 থেকে আবার বি এসছে। এটা যদি এরকম না হয় ইউনিট 2 থেকে একটা, ইউনিট 1 থেকে একটা, ইউনিট 2 থেকে একটা, ইউনিট 1 থেকে একটা, এভাবে আসে। কিন্তু যেটি বোঝার বা জানার সেটি হচ্ছে গিয়ে ঠিক ওই দাগের প্রশ্নটি কিন্তু সেম সাব টপিক থেকে আসছে, কিন্তু তার সিকোয়েন্সটা বদলাতে। তার মানে সহজভাবে স্যার যেটা বলে দিলেন যে যেটা প্রত্যেকটা সাব টপিকের জন্য এক একটা
কোশ্চেন নাম্বার বরাবর, অর্থাৎ 1 নাম্বার প্রশ্নটা দেখলে সবটাই সাবটপিক 1 এর, 2 নাম্বার গুলো সবটাই সাবটপিক 2 এর, 3 নাম্বারেরটাও সবটাই সাবটপিক 3। অর্থাৎ কখনোই তুমি এরকম প্রশ্ন পাবে না যে সাবটপিক 2 এর সঙ্গে সাবটপিক 3 মার্চ যে এরকম হবে না। এবার ইউনিট গুলো তো ঘুরিয়ে ফিরিয়ে দিতেই পারে, 1 ইউনিট থেকে 2 তিনটে প্রশ্ন আসতে পারে, সেটা তো আসতেই পারে, সেটা কাউন্সিল ঠিক করবে কি হবে। কিন্তু তবে যার যে সাবটপিকের জন্য যেটা বরাদ্দ সেখান থেকে সেগুলোই আসবে, একটা সাবটপিকের মধ্যে অন্য সাবটপিক কিন্তু ওভারল্যাপ। নেক্সট স্লাইডে যাচ্ছি। এরপরে আসছে সেকশন বি, অর্থাৎ এখানে সেকশন বি তে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে কি 3। এখানেও আমাকে 6টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে প্রত্যেকটি সাবটপিক থেকে দুটো করে। তার মানে প্রত্যেকটি সাবটপিকের আন্ডারে আমি এখানেও 4টি করে অপশন পাচ্ছি, আমাকে লিখতে হবে 2টি। তাহলে 4 দাগের যে প্রশ্নটি সেটি কোন সাবটপিকের, না সেটি হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি সাবটপিকের। এখানে 4টি প্রশ্ন পরপর দেওয়া আছে। 4A 4 এর A তে দেওয়া আছে যে দুটি মহাসাগরীয় প্লেট সীমানায় পরিলক্ষিত ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলির ব্যাখ্যা। Explain the geostructural features of observed in the two ocean plate bound. বি হচ্ছে গিয়ে ভূমিরূপ হলো গঠন, প্রক্রিয়া ও পর্যায় সামগ্রিক ফল। উৎপত্তির ব্যাখ্যা হলো ল্যান্ডস্কেপ ইজ আ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস, স্টেজ। এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট। সি দাগের প্রশ্নটি পূর্ণবাদ ও প্রতি পূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো। রাইট দ্য ডিফারেন্সেস বিটুইন সাইক্লোন এন্ড অ্যান্টি সাইক্লোন। দেন জীববৈচিত্র্য বিনাশের কারণ হিসাবে জলাশিকার, কৃষিভূমি সম্প্রসারণ এবং বহুমুখী ভূমি পরিকল্পনা কতটা দায়ী। কোচিং expansion of agricultural land and multi-purpose river planning responsible for the distribution of biodiversity. Sorry, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমার সেই 4 দাগের প্রশ্ন। এবার এই 4 দাগের প্রশ্নটা ডিস্ট্রিবিউশনের জায়গায় ডিস্ট্রাকশন কতগুলো ভুল আছে, তাহলে এটা আমাদের দেখতে হবে যে এটা আমাদের 4 নম্বর দাগের প্রশ্ন। এখান থেকে কিন্তু যে কোনো দুটো প্রশ্ন আমাকে পড়তে হচ্ছে। নেক্সট টপিকটা অর্থাৎ 5 দাগ মানে তোমরা এতটুকু বুঝিয়ে দিয়েছো, এটা আবার ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি থেকে। এখানেও যেহেতু দুটো প্রশ্ন অ্যান্সার করতে হবে, দুটো 3 নম্বরে, তার মধ্যে 4টি করে অপশন আছে। ফার্স্ট কোশ্চেন আছে জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম ও তৃতীয় পর্বের বৈশিষ্ট্যগুলি লেখো। রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফার্স্ট এন্ড থার্ড স্টেজেস অফ দ্য থিওরি অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন। বয়স কাঠামো ও লিঙ্গ অনুপাত পরিবর্তনে পরিব্রজনের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে লেখো। Briefly write about the role of migration in changes in age structure and fixation. তার প্রশ্ন HDI ও HDI এর মধ্যে 3টি পার্থক্য। Write 3 difference between HDI and HDI. 4 নম্বর প্রশ্ন মানব উন্নয়নে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি 3টি সীমাবদ্ধতা লেখো। Write 3 limitations of the welfare approach of human development. এবং এখানে প্রত্যেকটার পাশে HG লেখা, তার মানে হিউম্যান জিওগ্রাফি পোর্শন থেকে প্রথম দুটো প্রশ্ন ইউনিট 1 থেকে, পরের দুটো প্রশ্ন ইউনিট 2। নেক্সট জিওগ্রাফি অফ ইন্ডিয়া যে প্রশ্নটা স্যার বলছে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে অর্থাৎ 6 নম্বর দাগের প্রশ্নের ক্ষেত্রে 4টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে কি ভারতবর্ষের অটোমোবাইল শিল্পের উন্নতির কারণগুলি লেখো। রাইট দ্য কজেস অফ ডেভেলপমেন্ট অফ দি অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। তারপরে বি দাগের প্রশ্নটি হচ্ছে ভারতবর্ষের জোটের ভূমিকম্পের কারণগুলি লেখো। Write the causes of fragmentation of land holding in India. সি দাগের প্রশ্ন বলছে ডুয়ার্স অঞ্চলে মানুষ ও বন্যপ্রাণী সংঘাতের প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো। Briefly discuss the impacts of human wildlife conflict in the Duars region. বি দাগের প্রশ্ন বলছে গাঙ্গেয় অববাহিকার জলদূষণের ব্যবস্থাপনা সম্পর্কে সংক্ষেপে লিখো। Briefly write about the management of water pollution of the Ganga basin. তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জিআই অর্থাৎ জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে এসেছে। প্রথম প্রশ্নটি ইউনিট 1 থেকে, দ্বিতীয় প্রশ্নটি ইউনিট 2 থেকে, সি দাগের প্রশ্নটি ইউনিট 3 থেকে এবং ডি দাগের প্রশ্নটি ইউনিট 3 থেকে। ঠিক দেখবে 2 নম্বরের প্রশ্নে কিন্তু এ আর বি দুটোই ইউনিট 1 থেকে ছিল। আমি এটাই বলছি, এই যে মানে প্যাটার্নটা এক, কিন্তু ঠিক ওই সিকোয়েন্সে নাও। এখানে আবার সি আর ডি প্রশ্নটি এসেছে হচ্ছে ইউনিট 3, আবার এ প্রশ্নটি ইউনিট 1, বি এর প্রশ্নটি ইউনিট 2, এগুলো কিন্তু সফল হবেই না। লাস্ট প্রশ্ন অর্থাৎ সেকশন সি সম্পর্কে তোমাকে বলতে হচ্ছে যে আসলে
আমরা শুনে নিয়েছি বা আমরা জানবো সেকশন সি যে কোশ্চেনটা সেখানে 5 নম্বরের প্রশ্ন থাকবে এবং সেখানে আমরা শুরুতেই বলেছি একটা প্রশ্নের আমাকে অ্যান্সার করতে হবে এবং সেটা তাও কোন সাবটপিক থেকে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি। সেখানে যেহেতু একটা প্রশ্ন অ্যান্সার করতে হবে তাই জন্য অপশন দুটো, সেই দুটো অপশনের মধ্যে প্রথম অপশনটা কি, সমুদ্র তরঙ্গের সঞ্চয় ক্রিয়ার গঠিত বিভিন্ন প্রকারের স্পিড ও সামুদ্রিক বা দ্বীপের সঠিক বর্ণনা দেওয়া। Describe and illustrate the different types of bars and speeds formed by the depositional action of sea waves. সমুদ্র স্রোতের প্রধান পরিবেশগত প্রভাবসমূহ আলোচনা করো। Discuss the main environmental impacts of ocean currents. প্রথমটা ছিল ইউনিট 2 থেকে, সেকেন্ডটা হচ্ছে ইউনিট 5। এখানেও 6টা ইউনিট আছে, যে কোনো ইউনিট থেকে কোশ্চেন আসতে পারে। আমরা 2 এর থেকে দিয়েছি এবং 5 থেকে এখানে রাখা আছে, মানে এই নয় তোমাকে 2 আর 5 থেকেই আসবে, ফিজিক্যাল জিওগ্রাফি থেকেই আসবে, কিন্তু সেটা 3 থেকেও আসতে পারে, 4 থেকেও আসতে পারে, 6 থেকেও আসতে পারে, বা 1 এর থেকেও আসতে পারে, আবার 2 বা 5 থেকেও আসতে পারে, যেটা খুশি সেটা কিন্তু কাউন্সিল ঠিক করবে। এবার তাহলে আমরা শুরু করি যে কোন প্রশ্নতে কিভাবে উত্তর লিখলে সঠিক নম্বরটি পাওয়া যাবে। আমরা শুরু করছি একেবারে স্টেপ বাই স্টেপ অর্থাৎ সেকশন এ থেকে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন আমাদের দেখতে ছিল যেটা ফিজিক্যাল জিওগ্রাফি থেকে, যে বেনিয়াম অঞ্চল বলতে কি বোঝো। আমরা সবাই এই বেনিয়াম অঞ্চলটা কোথায় পড়েছি, প্লেট বাউন্ডারি অর্থাৎ পাঁচ সীমানা, যে বিভিন্ন রকম ভূগঠনিক কি কি ভূমিরূপ গঠিত হয় সেই অঞ্চল সময় পড়েছি, যেটা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি অর্থাৎ অভিসারী পাঁচ সীমানা। সেখানে আমরা দেখেছিলাম 3 রকমের পাঁচ সীমানা রয়েছে অভিসারী পাঁচ সীমানার মধ্যে। তার মধ্যে একটি হচ্ছে মহাদেশীয় পাত এবং মহাসাগরীয় পাত। পরস্পর যদি পরস্পরের মুখোমুখি এসে ধাক্কা খায় তাহলে দেখা যাবে কি ভারী পাতটাকে মহাসাগরীয় পাত, অর্থাৎ এখানে তোমাদের ছবিতেও দেখা যাচ্ছে যে যেটা এই ওশান অর্থাৎ আমাদের মহাসাগরীয় যে পাতটি, ওশানিক যে প্লেটটা সেই তার ঘনত্ব বেশি হওয়ার জন্য সেই নিচে চলে যাচ্ছে, আর কন্টিনেন্ট যে প্লেট সেটা উপরে থাকছে। এবার এই যে নিচে চলে যাচ্ছে, নিচে গিয়ে কিছুটা যাওয়ার পরে সেই অ্যাস্ট্রোস্ফিয়ারে বেগ ঢুকছে, স্বাভাবিকভাবে তার গলন শুরু হচ্ছে। এই যেখানে গিয়ে প্লেটটা গলতে শুরু করছে সেটাকেই বলা হচ্ছে বেনিয়াম জোন বা বেনিয়াম অঞ্চল। এবং খেয়াল করে দেখো এই যে অ্যাঙ্গেলে ঘুরছে, অ্যাঙ্গেলটা অ্যাভারেজ অ্যাঙ্গেল কিন্তু 45 ডিগ্রি, মোটামুটি এটা সহজে 45 ডিগ্রি হয়, কারণ 30 থেকে 60 এর মধ্যে থাকে, কিন্তু 45 ডিগ্রির মতোই এর অবস্থা। অবশ্যই এই অঞ্চলটা প্রচন্ড ভূমিকম্প প্রবণ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং এবং এই অঞ্চলটা খুব সংকীর্ণ। আর যেটা বলা যে মার্কিন ভূতত্ত্ববিদ যে ভিক্টর বেনিয়াম, তার নাম, তিনি প্রথম এটাকে পর্যবেক্ষণ করেছেন, এবং এইটাই হচ্ছে বেনিয়াম জোন 2 মার্কসের জন্য। এইটুকু লিখলে এনাফ, যে প্রথমে তার ডেফিনেশনটা, তার দু একটা ক্যারেক্টারিস্টিক 2-3টে, এবং যদি পিকচারটা যদি দেওয়া যায় সেটা এর থেকে ভালোই শুনি। ঠিক আছে, আর কিছু এক্সট্রা বলো। চলে আসি পরের প্রশ্ন। নদীর ক্ষয়চক্রকে কেন স্বাভাবিক ক্ষয়চক্র? Why is the cycle of erosion of the river called the normal cycle of erosion? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদেরকে বলতে হবে যে ক্ষয়চক্রটা কি। উত্থিত কোনো বিভাগ ক্ষয়কার্যের মাধ্যমে তার প্রাথমিক অবস্থা থেকে কতগুলি নির্দিষ্ট ক্রম অনুযায়ী কতগুলি বিবর্তনের মধ্যে দিয়ে যখন সমক্ষয় কিন্তু উন্নত হচ্ছে বা তার শেষ অবস্থায় আসছে, এই চক্রটাকে আমরা বলতে হচ্ছে গিয়ে যে ক্ষয়চক্র। এটি একটি শৃঙ্খলিত চক্র। এবার পৃথিবীর মধ্যে বেশিরভাগ ক্ষয়চক্র 70% ওটাই হয় হচ্ছে গিয়ে নদীর মাধ্যমে, নদীর বিভিন্ন কাজের মাধ্যমে সেটি সম্পাদিত হচ্ছে। সেই কারণে নদী দ্বারা সম্পাদিত যে ক্ষয়চক্র তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে স্বাভাবিক ক্ষয়চক্র। এই ক্ষয়চক্র সম্পর্কে আমাদেরকে প্রথম ভাবিয়েছিল কে, যে মানুষটি, তার নাম হচ্ছে উইলিয়াম মরিস ডেভিস। মূলত এই কথাগুলি লিখলেই আশা করি যে 2 নম্বরটি একদম পুরোপুরি স্টাডি। নেক্সট প্যাকেজ সি তে ছিল ঘূর্ণবাতের চক্ষু কি, হোয়াট ইজ দ্য আই অফ সাইক্লোন। আমরা জানি যে ক্রান্তীয় ঘূর্ণবাত 2 রকমের হয়, ক্রান্তীয় ঘূর্ণবাত, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত।
এই যে ক্রান্তীয় ঘূর্ণিপাত, এই ক্রান্তীয় ঘূর্ণিপাতের সৃষ্টি কোথায় আমরা করেছি, সবটাই উষ্ণ সমুদ্র থেকে ক্রান্তীয় অঞ্চল। এবার এই যে ঘূর্ণিপাতটা সৃষ্টি হয় সেখানে দেখা যায় যে তার যে সেন্টারটা মোটামুটি 5 থেকে 10 কিমি, আর একটু আগে পরে মানে কম বেশি হতে পারে। এই যে তার ব্যাসার্ধযুক্ত অঞ্চল, একটা বৃত্তাকার এলাকা, যে সেন্টার, এই সেন্টার এলাকায় দেখা যায় একদম আকাশে কোনো মেঘ থাকে না, বায়ু একদম শান্ত, বায়ু প্রবাহ নেই বললে চলে, এবং এখানে সবসময় দেখা যায় বায়ুটা এখানে নিম্নগামী, একদম বায়ুর চাপ এখানে সব থেকে কম থাকে, যেহেতু এটা সেন্টার এখানে বায়ুর চাপ সব থেকে কম, এবং এখানে বায়ু প্রবাহ লক্ষ্য করা যায় না, আকাশ পরিষ্কার, মেঘ এবং শান্ত আবহাওয়া রয়েছে। এটাকেই বলা হচ্ছে আই অফ সাইক্লোন বা ঘূর্ণবাতের চক্ষু। ঘূর্ণবাতের চক্ষু তৈরি না হলে কিন্তু ক্রান্তীয় ঘূর্ণবাত বা ট্রপিক্যাল সাইক্লোনটা তৈরি হবে না, এবং এটা আস্তে আস্তে প্রত্যেকটা মুভ করতে থাকে, যত আমরা ঘুরেওছি তার গঠন বিন্যাসে বা তার কিভাবে উৎপত্তি হচ্ছে সেখানে এটা ধরে কিন্তু পুরো সেটটা ধরেই কিন্তু সে আস্তে আস্তে স্থলভাগের দিকে এগোতে থাকে। এবং এখানে যে বায়ুটা নিম্নগামী হচ্ছে, নিম্নগামী হওয়ার পরেই এই ঘূর্ণবাতের চক্ষুর যে দুপাশে দুটো চক্ষু প্রাচীর আছে সেই দিকে সেই বায়ুটা চলে যায়, এবং সেখানে গিয়ে আমরা জানি যে কিউমুলোনিম্বাস মেঘ দিয়ে প্রচুর বৃষ্টি হয়। তো সেটা আমাদের এখানে বিষয় নয়, বিষয়টা হচ্ছে ঘূর্ণবাতের চক্ষু। এই ঘূর্ণবাতের চক্ষু এটুকু লিখলেই আশা করা যায় যে তোমরা পর্যাপ্ত নাম্বারটি বা পুরোপুরি নাম্বারটি পেয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ কাকে বলছে, সেটা অবস্থানটা কি, আর কি কি সেখানে প্রয়োগ করা যাচ্ছে, এটুকুই। স্যার আর কিছু? ঠিক আছে, চলে আসছে আমাদের নেক্সট প্রশ্ন, যে কোরিওলিস বল কিভাবে সমুদ্র স্রোতকে নিয়ন্ত্রণ। হাউ ডাজ দি কোরিওলিস ফোর্স কন্ট্রোল দি ওশান কারেন্টস। তাহলে এই ক্ষেত্রেও ঠিক একইভাবে কোরিওলিস বলকে আগে একটুখানি বলে নিতে হবে। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে প্রতিনিয়ত প্রদক্ষিণ করছে, এই আবর্তন করছে, এবং সেই আবর্তনের জন্য একটি কেন্দ্র বহির্মুখী শক্তি তৈরি হয়, যেই শক্তিটি প্রাকৃতিকভাবে গতিশীল যে কোনো বস্তুর গতির দিকে সঙ্গে সমর্থনে কাজ করে এবং তার দিক বিক্ষেপে সহায়তা করে। আমরা জানি যে কেরলের সূত্র অনুসারে এই ধরনের গতিশীল প্রাকৃতিক বস্তুগুলি উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যায়। এটাই হচ্ছে কি আমাদের কোরিওলিস ফোর্স। তাহলে কোরিওলিস ফোর্স যখন সমুদ্র স্রোতের উপরে বর্তায় তখন দেখা যায় যেরকম আমরা দেখতে পারি উত্তর গোলার্ধে উষ্ণ উপসাগরীয় শক্তি সেটি ডান দিকে বেঁকে যাচ্ছে, দক্ষিণ গোলার্ধে ব্রাজিল শক্তি সেটি বাঁ দিকে বেঁকে যাচ্ছে। তাহলে ঠিক এইভাবেই কোরিওলিস ফোর্স কিন্তু সমুদ্র স্রোতকে নিয়ন্ত্রণ করে। তার মানে কি দাঁড়াচ্ছে না, আমি প্রথমে বলছি কোরিওলিস ফোর্স কি এবং সেটির মাধ্যমে কি করে সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে, এবং শেষে আমি একটি উদাহরণ দিয়ে আমার বক্তব্যটাকে সুদৃঢ় করছি এবং 2 নম্বরটি সহজ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। আমাদের ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফিতে 4টে প্রশ্ন ছিল। 2 নম্বরে 4টে প্রশ্নে আমরা কিন্তু কি রকম অ্যান্সার করতে হয় সেটা আমরা বলে দিলাম। এবার আমরা হিউম্যান জিওগ্রাফি প্রশ্নে যাব। আচ্ছা, বলছি অঙ্কের আমাদের অনেক ছাত্রছাত্রীদের প্রশ্ন থাকে যে আমরা 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে ছবি আঁকবো কি। একদম এটা নিয়ে কাউন্সিলেরও সেরকম কোনো দিক নির্দেশ আমাদের কাছে এখনো পৌঁছায়নি, বা তবে যেটুকু বলার যে 2 নম্বরের জন্য হয়তো ছবিটা অতটা এসেনশিয়াল হয় না, তুমি যদি লিখে যদি পর্যাপ্ত পয়েন্ট দিয়ে বা তার ডেফিনেশন বা তার সঙ্গে তার ক্যারেক্টারিস্টিক বা যেটা চেয়েছে 2 পয়েন্ট অ্যান্সার করলে আশা করা যায় 2 নম্বরটা পেয়ে যাবে। তবে 3 মার্কস বা 5 মার্কসের ক্ষেত্রে কিন্তু ড্রয়িং গুলো এসে যায়, সেটা কোশ্চেনে যদি উল্লেখ থাকে সেটাও দেওয়া যেতে পারে, এবং যদি অনেক সময় দেখা যায় কোশ্চেনে উল্লেখ নেই কিন্তু সংশ্লিষ্ট জায়গায় হয়তো আঁকার জায়গা রয়েছে, সেটা কিন্তু আমরা তখন আঁকাটা দিলে কোনো অসুবিধা হবে না। আরো লেখাটা বা একদম কম্প্যাক্ট, যে লেখার সঙ্গে যদি আঁকা ড্রয়িংটা থাকে, স্কেচটা থাকে, তাহলে কিন্তু কম্প্যাক্ট। তবে 2 মার্কসের ক্ষেত্রে খুব একটা এসেনশিয়াল না। যদি তোমার হাতে সময় থাকে বা লিখে যদি মনে হয় যে না আমার টাইমটা আছে, তুমি আনন্দ করে গুছিয়ে লিখে পাশে তুমি কিন্তু ছোট করে হয়তো দিতেও পারো। তবে 2 মার্কসের ক্ষেত্রে হয়তো সেই আঁকার জন্য আলাদাভাবে নাম্বার বরাদ্দের জায়গাটা খুব কম, মানে এই বললেই চলে। তাহলে পরের প্রশ্ন বলছি। আচ্ছা, এবার আচ্ছা তুমি ঠিক জনবিরলতা বা কাকে বলে, হোয়াট ইজ মিন বাই আন্ডার পপুলেশন। হিউম্যান জিওগ্রাফির ক্ষেত্রে ফার্স্ট যে চ্যাপ্টারটা অর্থাৎ পপুলেশন জিওগ্রাফি আছে, সেখান থেকে এই প্রশ্নটা আসছে যে আন্ডার পপুলেশন কি বা জনবিরলতা।
কোথা থেকে কনসেপ্টটা নেওয়া আমরা মনে করে দেখো কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশন, যে একটা দেশে যে তার যে মোট সম্পদ সেটা প্রাকৃতিক বা সাংস্কৃতিক সম্পদ, তার ভিত্তিতে সেখানকার যে সেটাকে যদি সঠিক ব্যবহারের জন্য যতজন জনসংখ্যা থাকা দরকার সেটা যদি থাকে বা তার প্রয়োজন, সেটাই হচ্ছে অপটিমাম বা কাম্য। সেটা আমরা আশা করছি পপুলেশন, এবং সেটা থাকলে সেই দেশের জীবনযাত্রার মানটা সর্বোচ্চ পর্যায়ে যাবে। এবার এটা হচ্ছে কনসেপ্টটা বললাম, এটা তোমাদের লেখা দরকার নেই। কনসেপ্টটা আনার জন্য বললাম, এইখানেই সেজন্য এটাকে বলা হচ্ছে অপটিমাম পপুলেশন, একদম ঠিকঠাক জায়গায়, একদম মিডিল পজিশনে রয়েছে। এবার আন্ডার পপুলেশন বা জনবিরলতা হচ্ছে এর থেকে কম। তার মানে কি বোঝাচ্ছে যে যেখানে দেখা যাচ্ছে তার যে কোনো একটা দেশে তার যে প্রাকৃতিক বা মানবিক সম্পদ যেটা বা সাংস্কৃতিক সম্পদ যেটা রয়েছে তার ঠিকঠাক বিকাশ করতে গেলে, তার সঠিক ব্যবহার করতে গেলে যতজন জনসংখ্যা বা যত জনসংখ্যা থাকা দরকার, দেখা যাচ্ছে সেই দেশটা জনসংখ্যা নেই, তার থেকে অনেকটা কম আছে। স্বাভাবিকভাবে এই কম থাকলে কি হচ্ছে, সেই সম্পদটা পরিপূর্ণ ব্যবহার হচ্ছে, তার ফলে দেশটার অর্থনৈতিক উন্নয়নটা যতটা হওয়ার উচিত ছিল ততটা হতে পারছে না। সেখানকার মানুষের জীবনযাত্রার মান বা মাথাপিছু আয় যতটা হওয়া উচিত ছিল ততটা হতে পারছে না। এই অবস্থাটাকে বলা হচ্ছে বা এটাকেই বলা হচ্ছে আন্ডার পপুলেশন বা জনবিরলতা। আমরা যদি কানাডার দিকে তাকাই, আমরা যদি অস্ট্রেলিয়ার দিকে তাকাই, দেখবে এই সকল দেশগুলোতে প্রচুর মানবিক সম্পদ, প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। কিন্তু কানাডার ক্ষেত্রে আমাদের প্রচন্ড ঠান্ডা, একটা বিস্তীর্ণ অঞ্চল তুষার বরফে ঢাকা থাকে, প্লাস সেখানে অনেক ক্ষেত্রে প্রতিকূল জলবায়ু বা বন্ধুরতা রয়েছে। স্বাভাবিকভাবে সেখানে মানুষের বসবাস পরিমাণ অনেক কম। তার ফলে কি হচ্ছে, সেখানকার যে সম্পদের ব্যবহারটা কিন্তু সেইভাবে হয়ে উঠছে। তাই জন্য সেটা জনবিরল দেশ বলা হয়। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও তাই, যার পপুলেশন থাকা দরকার তার থেকে কিন্তু কম। তার ফলে সেই দেশটা অনেক সম্পদ থাকা সত্ত্বেও কিন্তু সেটা পরিপূর্ণ ব্যবহার হচ্ছে। এটাই জনবিরল। আর এইসব রিলেটেড একটু বলে রাখা, আর যদি এক্সেস হয়, যেটা আমাদের কিন্তু দেশে রয়েছে, সম্পদ যা তার থেকে তাকে ব্যবহার করার জন্য যত লোক দরকার তার থেকে অনেক বেশি। ছবিটার মধ্যে ঠিক আছে ওভার পপুলেশন বা জন জনাধিক্য বা জনাকীর্ণতা বলা হয়। জনাধিক্য বা জনাকীর্ণতা আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান এই দেশগুলো কিন্তু এই অবস্থায়, যার ফলে আমাদের জীবনযাত্রার মান বা মাথাপিছু আয় যত হওয়া দরকার তার থেকে কিন্তু ডাউন হয়ে গেছে। এটাও কিন্তু অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটা বাধা। ঠিক আছে, চলে যাচ্ছে পরের প্রশ্ন। অনুন্নত দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের দুটি প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। এবার রাইট টু ফেসিলিটিস অফ পপুলেশন কন্ট্রোল ইন আন্ডার ডেভেলপড কান্ট্রিজ, দুটি প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। যে কোনো দুটি প্রয়োজনীয়তা লিখলেই হয়। আমি এমনি সুবিধার জন্য এখানে 8খানা প্রয়োজনীয়তার জাস্ট হেডিং গুলো এখানে বলে রেখেছি। বিষয়বস্তুটা তোমাদের পছন্দ মতো যে কোনো দুটি, তোমাদের পাঠ্য বইতে সুনামধন্য লেখকদের বইতে যা কিছু রয়েছে সেখান থেকে যে কোনো দুটি প্রয়োজনীয়তা যুক্তি সহকারে আলোচনা করলেই, কয়েকটা কিন্তু আমি বলে দিচ্ছি শুধু। দেখো, জনসংখ্যা যদি বাড়ে, জনসংখ্যা বাড়লে তো আমার সম্পদ সেভাবে বাড়ছে না, ফলে সীমিত সম্পদের উপরে একটা অসীম জনসংখ্যার একটা অসামান্য চাপ তৈরি হচ্ছে, যার ফলে কিন্তু সম্পদ দিনে দিনে কমে যাচ্ছে এবং উন্নতি ধীরে ধীরে সেটিও কিন্তু কমে যাচ্ছে, উন্নয়নটা কিন্তু তখন হবে না। তখন জমি বলো, জল বলো, যা কিছু কমে যাচ্ছে, যা কিছু আমার চাহিদার থেকে অনেক কম, তার দামও কিন্তু পাল্লা দিয়ে অনেক বেড়ে যাবে। সেই ক্ষেত্রে পুরো অর্থনীতিটাই কিন্তু আস্তে আস্তে ধসে যাওয়ার সম্ভাবনা সে তৈরি করে ফেলে। দ্বিতীয় কথা হলো আনএমপ্লয়মেন্ট বা আন্ডার, কাজের সুযোগ কম অথচ জনসংখ্যা বেশি, ফলে বেকারত্ব বেশি, কারণ সবাই কাজ পাবে না। এবং বেকারত্ব থেকে কি আসবে? দারিদ্র আসবে। দারিদ্র যদি আমি বলি, তার মানে আমার মৌলিক চাহিদাও পূরণ হবে না, এবং আমি যেই বেসিক জিনিসপত্রগুলো দরকার আমার পছন্দের পরিসরও কিন্তু অনেকটা সীমিত হয়ে আসবে। দারিদ্রের থেকেই আমার সঞ্চয় কম হবে, সঞ্চয় কম হলে পুঁজি কম হবে, পুঁজি কম হলে বিনিয়োগ কম হবে। ইকোনমিক্স এর ভাষায় যাকে আমরা দারিদ্র্যের দুষ্টচক্র বলে থাকি। এবং এই চক্রের মধ্যে পড়ে কিন্তু একটা দেশের সমগ্র উন্নয়ন কিন্তু ব্যাহত হচ্ছে। ফলে যদি আমি দারিদ্র্যকে কমাতে চাই, সেই ক্ষেত্রে আমাকে এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। উন্নত দেশে এগুলো খুব গুরুত্বপূর্ণ সমস্যা। উন্নত দেশের সমস্যার মধ্যে ধরো শিক্ষার সুযোগ, অনেকে সুযোগ থেকে অনেকে বঞ্চিত হচ্ছে, কিংবা স্ট্যান্ডার্ড অফ লিভিং খুব নিম্ন মানের। তো সেই ক্ষেত্রে যদি তাকে বাড়াতে হয় বা বৃদ্ধি করতে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই একমাত্র বা অন্যতম উপায় হচ্ছে গিয়ে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ।
তাহলে মূলত শিক্ষা, স্বাস্থ্য, পরিষেবা সব দিকেই উন্নয়ন করতে গেলে এই পিছিয়ে পড়া দেশগুলির ক্ষেত্রে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে আবশ্যক। এই মোটামুটি যে কোনো দুটি কারণ সঠিকভাবে বর্ণনা করলে যুক্তিসঙ্গত হয়ে যাবে, এবং তোমরা যদি পারো সাপোর্টিং কিছু উদাহরণ তার সঙ্গে দিয়ে দেবে, তাহলে তোমার প্রশ্নটি আরো সুন্দরভাবে গঠিত হতে পারে। নেক্সট, সক্ষমতা কাকে বলে? ক্যাপাবিলিটি। এটা আমরা জানি যে এই আমাদের যে হিউম্যান ডেভেলপমেন্ট যে চ্যাপ্টার, সেখানে এটা রয়েছে। এটা ক্যাপাবিলিটি অ্যাপ্রোচটা কার? আমাদের বাঙালি একজন স্বনামধন্য ব্যক্তিত্ব অমর্ত্য সেনের থিওরি, ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ বা সক্ষমতা। এটা প্রসঙ্গটায় আমরা পড়েছি বা তোমরা জানো যে এই পুরো তত্ত্বটাতে তিনটে বিষয় বলা আছে, তিনটে মূল উপাদান। একটা কার্যকারী কোনো একটা ক্ষেত্রে ফাংশনালিজম, যেটা একটা সক্ষমতা বা ক্যাপাবিলিটি, এবং একটা স্বাধীনতা বা ফ্রিডম। যে তুমি মনে করো একটা খুব ভালো বা একটা খুব ভালো মনে করো তুমি একটা গিফট ফ্রি, বা আমি ধরে নিচ্ছি যে তুমি খুব ভালো রেজাল্ট করেছো, আর তোমাকে তোমার বাবা তোমাকে একটা বলে দিল যে দেখো বাবা, তুই এই তোকে আমি কিছু কিনে দিলাম না, তুই এই টাকাটা নি, তুই এবার পছন্দ মতো কিন। এবার তুমি ঠিক করবে যে আমি কি কিনবো এই টাকাটা দিয়ে? আমি কি দুটো বই কিনবো, না একটা ক্রিকেট খেলার ব্যাট কিনবো, না একটা ভালো হেডফোন কিনবো? কোনটা আমার কাজে লাগবে বা কোনটা আমার প্রয়োজন? এবার স্পেসিফিক বাবা কি বললেন, সবগুলো সুযোগ তোমাকে দিয়ে দিলেন, তুমি এবার যে কোনো তোমার পছন্দ মতো তুমি বেছে দিবে। সক্ষমতাটাও থিওরিটা অনেকটা কিন্তু সেই বিষয়টাই বলা হচ্ছে যে মানুষের মনে করো টাকা থাকলেই আমি প্রচুর টাকা দিয়ে দিই, দিলেই সবটা ব্যাপারটা হলো তা না, তাকে তার জন্য অপশন থাকবে, অর্থাৎ তার কাছে যেন অনেক কিছু বিকল্প থাকে, তার মধ্য থেকে সে নিজের পছন্দ মতো কি হতে চায় বা কি করতে চায় সেটা যে বেছে নেওয়া, সেটাই হচ্ছে সক্ষম। তাকে তাকে যেটা হবে, সেই যে ব্যক্তি তার পছন্দ মতো কাজটা হওয়ার জন্য কি হবে, তার জীবনযাত্রার মানটা কিন্তু অনেকটা ডেভেলপ হবে, এবং সে কিন্তু সুখে থাকাটা আর থাকতে পারে। এবার দেখা গেল অনেক ব্যক্তি আছে যে হয়তো প্রচুর টাকা আয় করছে, কিন্তু দেখা যাচ্ছে তার ওই কাজটা করতে ভালো লাগে না, তার কাছে কোনো অপশন নেই বলে সে কাজটা করছে। স্বাভাবিকভাবে এটা কিন্তু অমর্ত্য সেনের থিওরি অনুযায়ী যে এটাই হয়তো দেখা যাচ্ছে যে তার যে কাজটা করছে তার কিন্তু সেই আনন্দটা না থাকার জন্য সেই কাজের যে গুণগত মানটা যা হওয়া দরকার সেটা হয়ে উঠছে না। তাই জন্য একটা কাজের জিনিস তার মধ্যে যদি প্রচুর বিকল্প থাকে, সেই বিকল্পের মধ্যে থেকে কিন্তু সেই কাজটা বেছে নেয়। এটাই হচ্ছে সক্ষমতা। বিভিন্ন বইতে দেখবে এই বিষয়টাই বিভিন্ন ভাবে লেখা আছে, তুমি তোমার মতো করে গুছিয়ে কিন্তু ব্যাপারটাকে প্রেজেন্ট। এটা স্পেসিফিক ওইভাবে পার্টিকুলার তো কোনো সংজ্ঞা এর মধ্যে না। তাও যেটা বললাম যে কোনো আমরা যখন কোনো দেশ বা কোনো অর্থনৈতিক কাজ বা কোনো কাজের ক্ষেত্রে যখন আমরা একাধিক বিকল্পের মধ্যে থেকে নিজের পছন্দ মতো কাজ বেছে নিই বা কাজ করার ইচ্ছা প্রকাশ করি, সেটাই হচ্ছে সক্ষম। এবং স্বাধীনভাবে যদি করতে পারি, তাহলে দেখা যাবে আমার জীবনযাত্রার মানটা একটা সর্বোচ্চ পর্যায়ে বা কাছাকাছি একটা জায়গায় চলে গিয়েছে। এটাই হচ্ছে সক্ষমতার অংশ। এই দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে তুমি যেটা বললে তিনটি কথা সক্ষমতা, হ্যাঁ, মানে যেটা ব্যাপার যে আমার কোশ্চেন হয়তো ক্যাপাবিলিটি দিয়ে আমরা এখানে দেখা গেল, কিন্তু দেখা গেল স্বাধীনতা কনসেপ্টটা দিল বা কার্যকারিতা কনসেপ্টটাও দিতে পারে, বা 3 নম্বরে কিন্তু এই তিনটি পরে তিনটে এক্সাক্ট খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। তো এটার মধ্যেই স্বাধীনতা এবং থিওরিটা কিন্তু এটার মধ্যে। ঠিক আছে, তাহলে পরেরটায় চলে যাচ্ছি। এইটা হচ্ছে কি মানব উন্নয়ন সূচক কাকে বলে, হোয়াট ইজ বিল্ড বাই দি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। আচ্ছা, মানুষের কল্যাণের উদ্দেশ্যে মানুষের পছন্দের পরিসরকে বৃদ্ধি করার মাধ্যমে যে প্রক্রিয়ায় মানুষের মৌলিক চাহিদাকে সুনিশ্চিত করার পাশাপাশি তার একটি উন্নততর জীবনযাত্রার মানকেও আমি সুনিশ্চিত করতে পারছি, তাকে আমরা বলবো হচ্ছে মানব উন্নয়ন প্রক্রিয়া। আর যে জটিল সূচকের মাধ্যমে মূলত শিক্ষা, মূলত তার গড় আয়ুষ্কাল এবং তার স্ট্যান্ডার্ড অফ লাইফ, জীবনযাত্রার মান, এই তিনটে বিষয়কে বেস করে যখন আমি মানব উন্নয়নকে মেজার করছি বা পরিমাপ করার চেষ্টা করছি,
তারই একটি সূচক হচ্ছে গিয়ে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। মানব উন্নয়নকে বিভিন্ন সূচকের মাধ্যমে আমি পরিমাপ করতে পারি। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হচ্ছে গিয়ে তার মধ্যেই একটি, যে কিনা এই মানব উন্নয়নকে আমাদের সামনে তুলে ধরছে। তাহলে আমি প্রথমে এই মানব উন্নয়ন কাকে বলে বলার পরে মানব উন্নয়ন সূচক কাকে বলে বললাম, যদি পারি তখন আমি এই যে তিনটে যে আমার ইন্ডিকেটর রয়েছে, অর্থাৎ একটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, একটা হচ্ছে কি আমার নলেজের যে ডোমেনটা যেখানে এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং এন্ড মিন ইয়ার অফ স্কুলিং, আর একটা হচ্ছে রিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লাইফের ডোমেনের ক্ষেত্রে জিএনআই পার। এই তিনটি উপাদান লিখে দিয়ে আমি শুধুমাত্র এই ফর্মুলাটাকে লিখে দিচ্ছি যে কি না এইচডি ইকুয়ালস টু হেলথ ইন্ডেক্স, এডুকেশন ইন্ডেক্স ইনটু ইকোনমিক ইন্ডেক্স এর টু দি পাওয়ার 1/3, অর্থাৎ জিওমেট্রিক মিন অফ 3 ডাইমেনশনস। এটুকু আমি বললেই আমার মতে এটি হবে। এবং জাস্ট আমরা অবশ্যই বলবো যে মানব উন্নয়ন সূচকের যে দুজন মানুষের, অর্থাৎ অমর্ত্য সেন, ভারতীয় অর্থনীতিবিদ, আর পাকিস্তানের অর্থনীতিবিদ ডক্টর নির্মল হক, এই দুজনের নাম আমি অবশ্যই কিন্তু লিখবো, কারণ এনারা না থাকলে কিন্তু আজকে এত সুন্দর একটি ইন্ডেক্স যা পৃথিবী এবং সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমরা পারতাম না। তাই তাদেরকে সম্মান জানিয়ে তাদের নামটাও কিন্তু আমাদেরকে এখানে বলতে হবে, 2 নম্বর তৃতীয় হবে। আর এখানে একটা বলার স্যার বলছি, সেটা হচ্ছে যে এই প্রত্যেকটারই এই যে বল প্রত্যাশিত আয়ু হোক বা যেটা জিএনআই ইন্ডেক্স যেটাই হোক, বা প্রত্যেকটা বা যেটা এডুকেশন ইন্ডেক্স, বা এদের প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা ফর্মুলা আছে, সেই ব্যাখ্যায় কিন্তু যাওয়ার দরকার নেই। সেটা কিন্তু অনেক জটিল হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে। জাস্ট এটা হচ্ছে কিন্তু এইচডিআই, এই যে হেলথ ইন্ডেক্স, এডুকেশন ইন্ডেক্স, ইনকাম ইন্ডেক্স, এটা তো তিনটে একটা আলাদা আলাদা ফর্মুলা এসে, সেটাই আমরা যাচ্ছি। এবার ইন্ডিভিজুয়াল কিন্তু অনেক সময় এডুকেশন ইন্ডেক্স কি সেটা দিতে পারে, তখন সেটা আমরা ব্যাখ্যা দিতে হবে। না হলে এইচডিআই মানে এই তিনটে গুণফল, সেটার সঙ্গে তার হচ্ছে 1/3 করলেই আমরা কিন্তু রেজাল্টটা পাবো। এবং আরেকটা যেটা লাইন গুলো যোগ করলে ভালো হয়, যে সর্বোচ্চ মান হচ্ছে 1, সর্বনিম্ন মান 0 থেকে 1 এর মধ্যে এইচডিআই। একদম। তাহলে পরের সেগমেন্টে চলে যাচ্ছি। এবার হচ্ছে আমাদের তিনের দাগ মানে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। সেখানে ফার্স্ট কোশ্চেন, ভারতবর্ষে আমাদের যে ভারতের শিল্প সেখান থেকে এসেছে, যে ভারতবর্ষের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে দুটি সমস্যা উল্লেখ করে। মেনশন 2 প্রবলেমস অফ দ্য ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। তো আবার স্যার যেটা কিন্তু 2 মার্কসের ক্ষেত্রে আগে কয়েকটা কোশ্চেন আগেই বলেছে যে অনেকগুলো সমস্যা, এগুলো তো দুটো, আমাকে দুটো বলেছে, আমি দুটোই লিখি। তবে অনেক সময় আমরা যখন আমরা খাতা দেখি, তখন আমরা অনেক সময় ছাত্ররা এরকম প্রশ্নটা আগে প্যাটার্নিং ছিল, তখন কি হয়, অনেকে না জাস্ট পয়েন্টটাকে উল্লেখ করে চলে যায়, সেখানে কিন্তু ফুল নাম্বারটা অনেক সময় পেয়ে ওঠে যায় না। সেটা আমি দুটো পয়েন্টই লিখবো বা দুটো কারণেই লিখবো, দুটো এখানে দুটো সমস্যাই লিখবো, কিন্তু তার জন্য একটা সঠিক ব্যাখ্যা থাকে যে কেন এই সমস্যাটা কিভাবে কাজ করছে। তো এখানে অনেক রকম সমস্যা আছে, তার মধ্যে যেমন এখন আমার মনে হচ্ছে যে এই সমস্যাটা সব থেকে, এই যে আমরা সবাই জানি এটা নিপা ভাইরাসের আতঙ্কে আছে, যে নিপা ভাইরাসটা, এবং সেটা সবাই যেটা বিজ্ঞানীদের মত যে বাদুড় থেকে এই ভাইরাসটা ছড়াচ্ছে। এবং আমাদেরকে এখন থেকে খুব সাবধান হতে বলা হচ্ছে যে খেজুরের রস খাওয়া যাবে না, বা গুড়, পাটালি, খেজুরের রস থেকে যেটা তৈরি হচ্ছে, যাতে ওই বাদুড়ের লালার রস মিশানো থাকলে ভাইরাসটা সংক্রমণ হচ্ছে। এটা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা, এই যে গুণগত মান। তাহলে আমরা কি গুড়, এই যে খেজুরের রস থেকে গুড় তৈরি, বা যেখানে বা চিনি, যেটাই হোক, সেটা তো একটা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মধ্যেই আসছে। যদি লার্জ স্কেলে হয়, শিল্পের একটা লার্জ স্কেলে, তো সেক্ষেত্রে কিন্তু যদি আমরা গুণগত মানটাকে ধরে রাখতে পারি, আমাদের ভারতবর্ষে কিন্তু এই গুণগত মানের কিন্তু একটা সমস্যা আছে, বা বড় বড় যেসব কোম্পানিগুলো সেটা এদিকে ফোকাস করে না, বা আমরা অনেক সময় যারা আমরা গ্রাহক, তারাও ওটাকে দিচ্ছি না যে এর কোয়ালিটিটা কিরকম, প্যাকেটজাত খাবার আমরা হয়তো খেয়ে নিচ্ছি। তো এইটা একটা সমস্যা আমাদের ভারতবর্ষে। আরেকটা যেমন হচ্ছে, যেমন টেকনোলজি, প্রযুক্তির একটা সমস্যা রয়েছে, যেরকম আধুনিক প্রযুক্তি থাকা দরকার সেটা সব জায়গায় নেই। তারপর ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে অনেক কিছু হয়, যেটা এই যে আমাদের তো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্ত কাঁচামালটাই কিন্তু আসছে কৃষি থেকে। খুব স্বাভাবিকভাবে এই যে কৃষিজাত পণ্য সারা বছর ধরে কি সব ফসল আমরা পাবো? প্রত্যেকটা একটা সেশন আছে, সেই সিজনে আমরা পাবো। সেই সিজন থেকে এবার দেখা গেল সেই সিজনে কিছু প্রোডাকশন করা হবে তা তো নয়, তার থেকে যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটা সারা বছর তার প্রোডাকশনটা আমার লাগবে, সারা বছরে পাবো কোথা থেকে? যদি আমি
সিজনের মালটাকে আমি কি করছি, কোল্ড স্টোরে রেখে দিচ্ছি। এই কোল্ড স্টোর থাকাটা খুব জরুরি, সেটা আমরা অনেক সময় পাচ্ছি না। ট্রান্সপোর্ট সিস্টেম, হয়তো গ্রামে প্রচুর ফসল হচ্ছে, কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা পর্যাপ্ত উন্নত না হলে কিন্তু শিল্প কারখানায় পর্যন্ত আসতে পারছে না। তো সেটা একটা বড় প্রবলেম। তারপরে হচ্ছে যেমন স্কিল লেবার, হয়তো আমাদের এখানে প্রচুর লেবার আছে, কিন্তু সবাই স্কিল নয়, অদক্ষ skill। আমাদের কিছু কিছু জায়গায় কিন্তু দক্ষ শ্রমিকও লাগবে, বা ট্রেনিং পাওয়া, যাদের পর্যাপ্ত ট্রেনিং আছে, বা সেই স্কিল লেবারের একটা সমস্যা আমাদের এখানে আছে। ফাইন্যান্সের একটা সমস্যা থেকে যায়, আমাদের মতো উন্নয়নশীল দেশ সময় ফাইন্যান্সটা সে সঠিকভাবে আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে না। অনেকের হয়তো ইচ্ছা আছে, কিন্তু সেইভাবে তার সাপোর্টটা পাচ্ছে না। বিভিন্ন ব্যাংক থেকে দেখা যাচ্ছে এমন কিছু পেপার চাইছে, এমন কিছু মর্টগেজ চাইছে, সেই সেই নতুন শিল্পপতির কাছে হয়তো সেটা থাকছে না। সেই একটা টেকনিক্যাল প্রবলেম থেকে যাচ্ছে। তো এই বিষয়গুলো আছে। আর ডেভেলপ কান্ট্রির একটা আমাদের দেশে যায় প্যাকেটজাত একটা খাবারের মধ্যে খুব পপুলার খাবার হচ্ছে ম্যাগি, এবং স্বাভাবিকভাবেই ম্যাগি আমরা জানি কিন্তু একটা বিদেশি কোম্পানি, নেসলে কিন্তু একটা বিদেশি কোম্পানি, ভারতে প্রোডাকশন হচ্ছে। কিন্তু এই যে ডেভেলপ কান্ট্রিজের সঙ্গে কিন্তু আমাদের একটা সবসময় একটা কম্পিটিশন হয়ে যাচ্ছে, বা তারা অনেক সময় আমাদের মার্কেটটাকে, এখন যেহেতু সব দেশে সবাই মার্কেট করতে পারছে, তো আমাদের দেশের ক্ষেত্রে কিন্তু সেই কম্পিটিশনে একটা গিয়ে সেই সেখান থেকে সফলভাবে বেরিয়ে আসতে পারছে না। এই একটা সমস্যা থেকে যাচ্ছে। এবার অনেকগুলো সমস্যা, অনেক কিছু তোমরা দিলে বলতে আছে, যে কোনো গুরুত্বপূর্ণ প্রধান দুটো সমস্যা কিন্তু আমি প্রধানের একটু জোর দিচ্ছি। সব সমস্যা কিন্তু প্রধান নয়। তা আমাকে যখন স্পেসিফিক দুটো সমস্যা বলেছে না, আমরা চেষ্টা করবো প্রধান দুটো সমস্যায়। এবার তোমার মনে হতে পারে স্যার প্রধান দুটো সমস্যা আমরা কি করে বুঝবো, পড়লেও বোঝা যায়, না হলে অন্তত বইয়ের প্রথম দিককার যে প্রবলেম বা প্রথম দিককার যে ইম্পর্টেন্স গুলো, প্রথম দিককার যে সীমাবদ্ধতা গুলো, ওগুলো কিন্তু গুরুত্ব বেশি গুলো, ওগুলোকে কিন্তু আগে রাখা। সে তার মধ্যে যদি আমি চুজ করতে পারি, সেটা অনেক গুণে বেটার। এইটুকুই আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে? হোয়াট ইজ মিন বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? এআই এখন আমাদের কাছে সবচেয়ে বড় চর্চিত বিষয়। এআই ছাড়া কিছু চলছে না। আমাদের ছাত্রছাত্রীরা এটা আমাদের থেকে মনে হয় আরো ভালো যাবে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে কিছুই না, এটি মূল একটি কম্পিউটার সায়েন্সের পার্ট, যেখানে কম্পিউটার সিস্টেমগুলোকে মানুষের সমতুল্য বুদ্ধিমত্তার সঙ্গে আহ, একেবারে সম্পর্কযুক্ত করে মানুষের মতন করে কোনো জিনিস, মানুষের যেগুলি মানুষের শেখা, সেগুলোকে গ্রহণ করা, সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করা, কিংবা সমস্যা সমাধানের জন্য কার্যকর করা হচ্ছে। এটি হচ্ছে কি কৃত্রিম বুদ্ধিমত্তা। জন ম্যাকার্থি বলে একজন মানুষ ছিলেন, তাকে এই এআই এর জনক বলা হয়। আমরা এইটুকুনি বলতে পারি, এবং কয়েকটি এআই টুলস এর উদাহরণ আমরা দিতে পারি। বিশাল কিছু লেখা থাকে। এটি মূলত হচ্ছে কি আমাদের যে আইটি ইন্ডাস্ট্রি রয়েছে, সেই আইটি ইন্ডাস্ট্রি একটা ছোট্ট একটু একটা পার্ট। যেরকম এখান থেকে এই ছোট ছোট ইন্ডাস্ট্রি থেকে এই ধরনের কিছু পার্ট আসতেই পারছে, কারণ এটা খুব চর্চিত একটা বিষয়। নেক্সট আছে, আচ্ছা, চাষযোগ্য পতিত জমি কাকে বলে? হোয়াট ইজ মিন বাই কাল্টিভেবল ভ্যালু অ্যাড? দেখো এখানে দুটো টার্ম আছে, একটা যে চাষযোগ্য বলা আছে, একটা পতিত বলা। পতিত মানে পড়ে থাকা জমি, যেটা আমার কাজে আসছে। চাষযোগ্য মানে যে জমিটা আমরা চাষবাস করতে পারি। আমাদের যদি ল্যান্ড ইউজ প্যাটার্ন আমাদের দেখা যায় ভারতবর্ষের ক্ষেত্রে, ভারতের মোট জমি যেরকম ব্যবহার হচ্ছে তার মধ্যে প্রায় 5 থেকে 4.5 থেকে 5.5% কিন্তু মোটামুটি ধরে নিচ্ছে অ্যাভারেজ 5% ল্যান্ড এমন আছে যে ল্যান্ড গুলো চাষের জন্য আমি চাষবাস করতে পারি, কাল্টিভেশনের কাজগুলো করা যায়, কিন্তু যে কোনো কারণে সেটা পড়ে রয়েছে। স্যার কি জন্য পড়ে থাকতে পারে? দেখা যাচ্ছে যে সেখানে জলসেচের ব্যবস্থা নেই, সেখানকার দেখা যাচ্ছে জমিটা একটু হয়তো সামান্য লবণাক্ত হয়ে পড়েছে, এবং এই বনজাত তোলার জন্য বা যে কোনো কারণেই হোক, বা এই ধরনের কিছু প্রযুক্তিগত সমস্যা বা টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো জমিটা পড়ে রয়েছে। আমাদের মতো যেটা ওভার পপুলেটেড দেশ বা এত জনবহুল দেশে চাষযোগ্য জমি যদি পড়ে থাকে, সেটা কিন্তু দেশের পক্ষে ভালো নয়। তো স্বাভাবিকভাবে সেই জমিটার পরিপূর্ণ ব্যবহার খুব জরুরি, প্রযুক্তির উন্নতি ঘটিয়েই করতে হবে, বা সামান্য যদি পাথুরে জমিও থাকে সেটাকে কি করে সেটাকে চাষযোগ্যতে একদম মানে চাষবাস করা যায়, সেই ব্যবস্থাটা করা যেতেই পারে। এটাই হচ্ছে মোটামুটি চাষযোগ্য পতিত জমি ব্যাপার।
এইটুকু লিখলে আশা করা যায় আমরা পেয়ে যাবো। আর স্যার যদি আপনি পয়েন্ট ঠিকই আছে, এখানে ছবিটা হ্যাঁ চলে দেওয়া হ্যাঁ আছে যে ওই মানে এই পুরোটাই দেখতে পাচ্ছ যে এখানে চাষ হয়েছে, এখানে চাষ হয়নি, আবার এই জমিতে চাষ হয়েছে, তাহলে এই জমিতে চাষযোগ্য জমি চাষ হয়নি কোনো কারণে, স্যার যে কারণগুলি বললো সেই সমস্ত কারণের জন্য হয়তো চাষ হয়নি, এটাই হচ্ছে সেই ধরনের এই চাষযোগ্য উদ্ভিদ। আচ্ছা, পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে আর্সেনিক দূষণের ভূতাত্ত্বিক কারণটি লাইট দি জিওলজিক্যাল কজ অফ দি আর্সেনিক পলিউশন ইন দি সাদার্ন পার্ট অফ দি ওয়েস্ট বেঙ্গল। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে ভাগীরথী নদীর যে পূর্ব দিকে যে প্রাচীন এবং নবীন যে বদ্বীপ অঞ্চল রয়েছে, তার যে নিচে যে জলবায়ু স্তর বা জলস্তর রয়েছে, তার উপরে যে পরিস্তর, সেখানে মূলত আর্সেনিক অবস্থান করা লক্ষ্য করতে পেরেছি। ঘটনাটা হচ্ছে গিয়ে এই যে নবীন বদ্বীপীয় অঞ্চল, সেই বদ্বীপীয় অঞ্চলের নিচে অগভীর অংশে আর্সেনিক বহনকারী গভীর জলস্তর দেখতে পাওয়া যায়, যা ওই মূলত হলিস্টিন যুগের বালি দিয়ে আবৃত থাকে। এবং তারও ঠিক নিচে একটি আর্সেনিক মুক্ত স্তর দেখতে পাওয়া যায়, সেটি গভীর জলস্তর, সেখানে কিন্তু আর্সেনিক থাকছে। আবার এই দুই স্তরের মধ্যবর্তী অঞ্চলে একটি কাদা সমৃদ্ধ অঞ্চল দেখতে পাওয়া যায় নিশ্চিত। এইখানে কিন্তু মূলত পাইরাইট বা আয়রন সালফাইডের সমৃদ্ধ আর্সেনিক দেখতে পাওয়া যায়। পরবর্তীকালে এই অঞ্চলটিতে জারণের ফলে আর্সেনিক যে অক্সাইড সেটি তৈরি হচ্ছে। এবার শিলার মধ্যে যেরকম করে মরচে পড়ে জারণের ফলে সেটা হচ্ছে, ফলে এই অঞ্চলে অবস্থিত যে ফেরিক অক্সাইড যেগুলো রয়েছে, সেই ফেরিক অক্সাইডের সঙ্গে উদ্ভূত যে আর্সেনিক অক্সাইড, সেটি যুক্ত হয়ে গিয়ে একটি অদ্ভুত জটিল এক প্রকার লবণ তৈরি করে, যার নাম হচ্ছে গিয়ে আর্সেনিক ফেরিক অক্সাইড হাইড্রোক্সাইড। এই যে বিষয়টা যেটা তৈরি হচ্ছে, এইটাই কিন্তু পরবর্তীকালে জলের সাথে মিশে গিয়ে ভৌম জলস্তরে কিন্তু কন্টামিনেট হচ্ছে। তো মূলত এই কতগুলি ট্যাকটিক্যাল যে টার্ম, সেইগুলো কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে, এবং কি স্পেসিফিক যখন তুমি এটাকে অ্যান্সার করছো, এবং এইভাবে কিন্তু তুমি আশা করি 2 নম্বরটা পেতে পারো। এই হলো কি মুদ্রার বিষয়। ছবিটা এইখানে ওই যে কি বললাম আর কি, যে স্তরগুলির কথা বলা হয়েছে, কোনটা আর্সেনিক মুক্ত স্তর, হ্যাঁ, আবার এই জায়গাটার মধ্যে এই যে আর্সেনিক মুক্ত স্তর, এটা তো আমাদের সর্বশেষ নগরের যে অঞ্চলটা, এবার এই ঠিক উপরে এখানে দেখতে পাচ্ছি যে উচ্চ আর্সেনিক যে স্তরটা আছে। এবার মূলত এইখান থেকে কিন্তু পরবর্তীকালে যখন আমার জলস্তর নেমে যাচ্ছে, তখন তো বিমুক্ত হচ্ছে বায়ুর মাধ্যমে, ফলে বায়ু যে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করার ফলে কিন্তু ওই যে জ্বালানি প্রক্রিয়াটি কার্যকর হচ্ছে, তখনই কিন্তু এই আর্সেনিক অক্সাইড তৈরি হয়ে গিয়ে আমাদের জলের সঙ্গে পরবর্তীকালে মিশছে, এবং সেই জল পান করলে নানান ধরনের ডিজিজ, ব্ল্যাক ফুড ব্যাধি যেটা আসবে। তো এইগুলোকে মোদ্দা ব্যাপার। এবং ভৌমজলের অতিরিক্ত যদি আমি উত্তোলন করে ফেলি, তবেই কিন্তু জলস্তর নিচে নামবে, এবং বায়ুর অনুপ্রবেশের মাধ্যমে এই বিক্রিয়াগুলি মানে আমাদের কিন্তু মনে রাখতে হবে, এটা এর সঙ্গে সম্পৃক্ত নয়, রিলেটেড বিষয় বলা যে ভৌমজল অতিরিক্ত যতটা প্রয়োজন ততটাই দরকার, তোলা দরকার, অতিরিক্ত হলেই কিন্তু বিপদ। আমাদের কিছু বছর আগে পর্যন্ত খেয়াল করে দেখবে, যারা নদিয়া ডিস্ট্রিক্ট বা যারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে থাকছো, বা নর্থ চব্বিশ পরগনা বা সাউথ চব্বিশ পরগনার দিকে, এদিকে এইসব ঘটনাটা প্রচন্ড পরিমাণে রয়েছে। খেয়াল করে দেখবে এই সেইখানে কিন্তু আমাদের আগের জেনারেশন, তোমার বাবা, তোমার কাকা, বা তোমার যারা এই আত্মীয় স্বজন আছে, তারা কিন্তু ওখানকার জলই পান করেছেন। তো তারা কিন্তু এই কথাটা কোনদিন শোনেনি। যত দিন যাচ্ছে, যত আমরা অতিরিক্ত পরিমাণে ভৌমজল তুলছি, তত এই সমস্যাটা বাড়ছে। যেটা জিনিস মাথায় রেখো, যে এই যে শুধুমাত্র আমি তো ভাগীরথী নিয়ে বলছি, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, প্রত্যেকের যে যে বদ্বীপ অঞ্চল, এই জায়গায় কিন্তু কি এক্সিস্টিং এই আর্সেনিক রয়েছে, হ্যাঁ, তারা পরবর্তীকালে মুক্ত হচ্ছে এবং জেগে নিয়েছিল, সেটাকে জানিয়ে দেওয়া। একদমই। ফলে এটা কিন্তু প্রি এক্সিস্টিং, কিন্তু বিপদকে এখন আমরা দেখতে পাচ্ছি, কারণ এত পরিমাণে জল অলরেডি উত্তোলন করা হয়ে গিয়েছে এবং হয়তো নষ্ট হচ্ছে, এবং সামগ্রিকভাবে সেই কারণের জন্য এই আর্সেনিক অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আর্সেনিক দূষণ। আমাদের এটি ইউনিট 3 তে রয়েছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়ান হেলথ। মোটামুটি আর এখানে যেসব ছবিগুলো আমরা মাসের মধ্যে বোঝানো, যা তোমাদের বোঝানোর জন্য, সবসময় যে সবগুলো এসেন্সিয়াল আপনি, যেমন এই ছবিটাই, এটা প্রয়োজন নেই, এত জটিল ছবি আঁকার এত সময়ও হয়তো এই বিষয়টা লিখলেই হবে।
স্যার তোমাদেরকে বোঝানোর জন্য এই ছবিটাকে সামনে রেখেছেন বা বোঝালেন ব্যাপারটা। আর যদি আত্মীয় হয় সোজা সোজা ছবি বা যেগুলো ইজি ছবি সেগুলো দেওয়ার চেষ্টা করুন, যদি শর্ট টাইমের মধ্যে করা যায়। এই জলস্তর কোথায় নেমে হ্যাঁ, আসছে? সাদা এইসব। এবার এই স্তরে এখন আমরা দেখছি আর্সেনিক নেই, কিন্তু কিছু বছর পরে এই জায়গাগুলো আবার দেখা গেল বেড়ে যেতে পারে। যত এটা আরো জলস্তর যত নামবে তত আমাদের এই প্রবণতাটা কিন্তু বাড়বে। পরেরটা চলে যাচ্ছে। নেক্সট এখানে আমাদের 2 নম্বরের 2 নম্বর কোশ্চেন শেষ। আমরা সেকশন বি তে দিচ্ছি। দেখুন, 4 দাগের যে প্রথম প্রশ্ন, যেটা হচ্ছে দুটি মহাসাগরীয় অতিসারী প্লেট সীমানায় বিলক্ষিত ভূগাঠনিক বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা দাও। Explain the geostructural features observed in the two divergent ocean plate that place such a plate boundary. ঠিক আছে, প্লেট অর্থাৎ অতিসারী পাতসীমা। কি অতিসারী পাতসীমা আমরা সবাই জানি। প্রথমে শুরুতেই আমরা বলবো দুটো পাত যখন কোন একটা জায়গা থেকে পরস্পর, সেটা সমধর্মী পাত হতে পারে বা বিপরীতধর্মী পাত হতে পারে। মানে দুটো মহাদেশীয় পাত হলে দুটো মহাসাগরীয় পাত হতে পারে, একটা মহাদেশ মহাসাগর হতে পারে। দুটো পাত যখন পরস্পর থেকে বিপরীত দিকে সরে যাবে তখন সেই পাত বা সীমানাটাকে অতিসারী পাত সীমানা বা গঠনাত্মক পাত সীমানা হচ্ছে। এবং এই পাত সীমানায় কতগুলো ভূমিরূপ আমরা দেখতে পাই। প্রথম ভূমিরূপ যেটা দেখতে পাই সেটা হচ্ছে একটা হচ্ছে যে রিফট ভ্যালি, প্রস্থপত্তা। দুটো প্লেট যখন পরস্পর সরছে স্বাভাবিকভাবে সেই জায়গাটা কি হচ্ছে, প্রেশারটা সেটা কমে যাচ্ছে। প্রেশার কমে গেলে অনেক সময় দেখা যায় যে সেই জায়গাটা কিছুটা বসে যায়। এই বসে গিয়ে আমরা জানি ক্লাস সেকেন্ড সেমিস্টারে আমরা কিন্তু পড়েছিলাম চুটির মধ্যে ছিল বা যে স্তূপ পর্ব গ্রস্তপত্তা বা ক্লাস 9 এও আমরা পড়েছি সেই গ্রস্তপত্তা জায়গাটা বসে গিয়ে দেখা যাচ্ছে যে গ্রস্তপত্তাটা সংকীর্ণ একটা উপত্যকা তৈরি হতে দেখা যায়। পূর্ব আফ্রিকার যে পূর্ব দিকে এরকম একটা সমস্ত উপত্যকা রয়েছে, এটা খুবই দীর্ঘতম একটা বৃহত্তম গ্রস্তপত্তা জায়গা করে নিয়েছে, সেটা এই পাত সীমানা বরাবর রয়েছে। সেকেন্ড বিষয় কি, দুটো পাত যখন পরস্পরের বিপরীত দিকে সরছে স্বাভাবিকভাবে সেই জায়গাটায় একটা এই যে সংকীর্ণ উপত্যকা সেটা যাতে আরো যত বড় হতে থাকবে সেখানে অনেক সময় একটা ফাটল তৈরি হয়। সেই ফাটল বরাবর কি হচ্ছে, পরিচলন স্রোতের প্রভাব। ঠিক আছে, পরিচলন স্রোত এই ছবিটা খেয়াল করে দেখো যে ম্যাগমা উঠছে, উঠে আবার দুপাশে দিয়ে দিয়ে ডাউন হচ্ছে। সেই পরিচলন স্রোতের প্রভাবে ভূগর্ভের ম্যাগমা চেম্বার থেকে অ্যাস্ট্রোস্ফিয়ার থেকে ম্যাগমা উঠে এসে ফাটল বরাবর বাইরে বেরিয়ে লাভা রূপে দুপাশে সঞ্চিত হচ্ছে, হয়ে একটা শৈলশিলার মতো ভূমিরূপ তৈরি। সেটাকে আমরা বলতে পারি মধ্য সামুদ্রিক শৈলশিলা, মিড ওশান রিজ। ছবিটা আমরা দেখতেই পাচ্ছ সমুদ্রের মাঝখান বরাবর। এবার তোমার প্রশ্ন হতে পারে স্যার সমুদ্র কোথা থেকে আসে? দুটো প্লেট যখন পরস্পর বিপরীত দিকে সরছে স্বাভাবিকভাবে প্রথমে যেটা রিফট ভ্যালি হলো সেটা আরো যত সরতে থাকে সেই জায়গাটায় সেই সংগুলো থেকে আস্তে আস্তে বিস্তার করতে থাকে এবং সেই উঁচু স্থানে আস্তে আস্তে প্রথমে জল জমে জমে প্রথমে সাগর, যেমন তুমি যদি খেয়াল করো আরবীয় পাত এবং আফ্রিকা পাত এই দুটো পাতের মাঝখানে একটা সরু সমুদ্র আছে যেটাকে আমরা লোহিত সাগর বলি। সেটা একটা প্রথম অবস্থায় তৈরি হয়, পরবর্তীকালে যত আরো বিস্তার ঘটতে থাকবে তত সেটা আস্তে আস্তে মহাসাগরে পরিণত হয়। এবং এই মাঝখান বরাবর এই তখন দেখা যায় এই মিড ওশান রিজ বা মধ্য সামুদ্রিক শৈলশিলাটা অবস্থান করে, যেটাকে আমরা আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে দেখতে পাই। একদিকে নর্থ আমেরিকা সাউথ আমেরিকা আর একদিকে আফ্রিকা বা ইউরোপ রয়েছে, আর মাঝখান বরাবর ঠিক অনেকটা ইংরাজি এস অক্ষরের নাই এই মধ্য সামুদ্রিক শৈলশিলাটা অবস্থান করে। তার মানে আমরা দেখতে পেলাম যে ভূগঠনের বৈশিষ্ট্য যদি আমরা দেখতে পাই একটা মধ্য সামুদ্রিক শৈলশিলা তৈরি হতে দেখা যায়। সবার আগে হচ্ছে গ্রস্তপত্তা, সেকেন্ড হচ্ছে সাগরের মহাসাগর সৃষ্টি হয় বা সমুদ্র বড় হতে থাকে। টার্মটা বলতে ভুলে গেছিলাম, সমুদ্র বক্ষ আস্তে আস্তে বিস্তার ঘটতে থাকে, যেটা আলাদাভাবে তোমাদের সিক্লোর স্প্রেডিং থিওরিতে তোমরা পড়েও সেটা জেনেও। এবং সেই সমুদ্রের মধ্যে মধ্য সামুদ্রিক শৈলশিলাটা তৈরি হতে থাকে। মোটামুটি এই ভূমিরূপগুলোই কিন্তু লক্ষ্য করা যায়। এবং 3 নম্বরে আছে 3 নম্বর জন্য এই ভূমিরূপ ঠিকঠাক যদি ছবি এঁকে দিতে পারো একটা ছবি বা দুটো ছবির মাধ্যমে সহজভাবে, তাহলে তুমি একদম 3 পেয়ে যাবে। ঠিক আছে, চলে যাচ্ছি পরের ক্ষেত্রে। ভূমিরূপ হলো গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের সমন্বিত ফল। উক্তিটির ব্যাখ্যা দাও। ল্যান্ডস্কেপ ইজ আ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস এন্ড স্টেট। এক্সপ্লেইন দিস স্টেটমেন্ট। মূলত এই উক্তিটিকার আমরা জানি যে উইলিয়াম মরিস ডেভিস কোথায় তিনি লিখেছিলেন না জিওগ্রাফিক্যাল এক্সিবলি পড়তে তিনি বলেছিলেন এই কথাটি। একে আমরা ডেভিসের ত্রয়ী বলতে থাকি, ট্রায়াল অফ ডেভিস।
মূলত স্ট্রাকচার কাকে স্ট্রাকচার হচ্ছে গিয়ে ধরো যেই ভূমিরূপে উত্থানটি হলো সেই ভূমিরূপের মধ্যে যে শিলাগুলি রয়েছে সে কিভাবে এর নত হয়ে আছে, তার স্তরান্তরটি কি, তার মধ্যে কোনো জলমুখ বা ফাটল আছে কিনা, সেটি একটি শক্ত শিলা নাকি একটি কোমল শিলা, তার মধ্যে ভাঁজ হয়েছে কিনা। মানে মূলত এই জিনিসগুলো স্ট্রাকচারের মধ্যে আমরা বলতে পারি। প্রসেস কি? প্রসেস হচ্ছে গিয়ে যে মরফিক এজেন্টস যেগুলি আছে, এবং এই ক্ষেত্রে না অন্তর্জাত প্রক্রিয়াও আছে, কিছু কিছু বহির্জাত প্রক্রিয়াও কিন্তু আছে। যত প্রক্রিয়া মূলত ভূমিরূপের উদ্ভব মানে উদ্ভবটা ঘটাচ্ছে বা বিনাশ করছে। আর এর উপরে যে নিপুণ ভাস্কর্যের যে হাত চালাচ্ছে তারা হচ্ছে গিয়ে বহির্জাত, ভাস্করের যে হাত চালাচ্ছে সেটা হচ্ছে গিয়ে বহির্জাত শক্তি। মানে এই যে বিভিন্ন ধরনের যে বহির্জাত শক্তি রয়েছে তাদের ক্ষয় বহন সঞ্চয় কার্যের মাধ্যমে এই সামগ্রিক যে প্রক্রিয়াটি হচ্ছে, প্রক্রিয়া বলতে আমরা এটাকেই বুঝাচ্ছি। অর্থাৎ মানে সামগ্রিক বলতে গেলে আরোহণ অবরোহণ এবং সবমিলিয়ে বর্ষাচল, এই সব প্রক্রিয়াগুলি কিন্তু এর মধ্যে রয়েছে। বাট স্টেজেস কি? যে কোনো প্রাণী যেরকম তার জন্মাবস্থা থেকে মৃত্যু অবস্থা পর্যন্ত বিভিন্ন ধাপে 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 বড় হয়ে শেষের দিকে বিলুপ্তির মানে শেষের দিকে যাচ্ছে যখন, তখন এই যে অবস্থাগুলো ভূমিরূপের ক্ষেত্রেও আমরা তাই দেখতে পাবো। অর্থাৎ তার একটি যৌন অবস্থা আসবে, সেখানে শক্তির একরকম উদ্যম থাকবে, একটা ম্যাচুরিটি অবস্থা থাকবে, অর্থাৎ পরিণত অবস্থা থাকবে, একটি পার্থক্য অবস্থা থাকবে। প্রত্যেকটি অবস্থায় তার যে ভূমিরূপগত আচরণ ভিন্ন ভিন্ন হবে, সেটি কিন্তু এখানে মূলত বলা হয়েছে। এই প্রত্যেকটা প্রসেস প্রথমে তুমি একটা ইন্ট্রোডাকশন দিচ্ছ, যে কথাটি কার, কোথায় লেখা রয়েছে, এবং তারপরে প্রত্যেকটি বিষয়কে ধরে কি এর অন্তর্নিহিত মানে বললেই আমার মনে হয় তুমি করতে এখানে চলে আসা কথা। আচ্ছা, এই কোর্সে একটু বলুন যে এই প্রশ্নটা কিন্তু এইভাবে না এসে স্যার যেটা শুরুতে বললেন ডেভিসের তৈরি কি সেটাও দিতে হয়, বা ডেভিসের মূলতত্ত্বের তিনটে উপাদান এলিমেন্ট গুলো ব্যাখ্যা দাও, সেই একই জিনিস কিন্তু অ্যান্সার একই আছে। ঠিক আছে, এটাকে একটা কোটেশন আকারে কোশ্চেনটা দিয়েছে, সেটা বিভিন্ন ভাবে কিন্তু আসছে। নেক্সট কোশ্চেন যে ভিন্নবাদ ও প্রতি ভিন্নবাদের মধ্যে পার্থক্য, রাইট দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য সাইক্লোন এন্ড অ্যান্টিসাইক্লোন। আমাদের দেখো কিন্তু ছবি দেওয়া আছে সাইক্লোন অ্যান্টিসাইক্লোন। আমরা সবাই জানি যে প্রথম যদি পার্থক্যটা হয় সেটা হচ্ছে কি যে এয়ার প্রেসারের মতো, যে ঘূর্ণবাদটা তৈরি হয় তার সেন্টারে কি থাকে, লো প্রেসার, আশেপাশে হাই প্রেসার থেকে সেখানে লো প্রেসারে বায়ু ছুটে আসছে। অ্যান্টিসাইক্লোনের ক্ষেত্রে উল্টো, সেটা হচ্ছে মাঝখানে থাকছে হাই প্রেসার, সেখান থেকে বায়ু আশেপাশে যেখানে লো প্রেসার আছে সেদিকে বায়ু যাচ্ছে। এটা একটা ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্স তার অবস্থানগত ব্যাপার। সাইক্লোন মূলত দুটো এরিয়ায় দেখা যায়, এটা ট্রপিক্যাল জোনে বা ক্রান্তীয় অঞ্চল এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে। ক্রান্তীয় অঞ্চলের মধ্যে উষ্ণ সমুদ্র, অর্থাৎ 10 থেকে 30 ডিগ্রি বা 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে উষ্ণ সমুদ্রই মূলত এবং মূলত গরম। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদটা ঘূর্ণবাদ অঞ্চলটা মধ্য অক্ষাংশীয় অঞ্চলে, যেটা ওই মিড ল্যাটিটিউড অঞ্চলে 40 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, সেটা ওই শীতকালের দিকে আমরা অবস্থান দেখতে পাই। আর অ্যান্টিসাইক্লোন যেটা ঘূর্ণবাদ, এটা মূলত এটা অ্যাকচুয়ালি সরি আমার এখানে আর একটু যোগ করি, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ যেটা সেটা কিন্তু উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চল, আর শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল। নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে দু রকমের ক্লাইমেট আছে, একটা উষ্ণ আছে এবং শীতল আছে। শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল এবং হিমনদী, এই এলাকাগুলোতে আবার প্রতি ঘূর্ণবাদের অবস্থান আছে। এরিয়া যদি দেখি, ক্রান্তীয় ঘূর্ণবাদের এলাকা কিন্তু অনেকটা ছোট, 10 কিমি থেকে ম্যাক্সিমাম হয়তো 1000-2000 কিলোমিটার পর্যন্ত, কিন্তু প্রতি ঘূর্ণবাদের এলাকা কিন্তু অনেক বিস্তৃত, 3000 থেকে শুরু করে প্রায় 9000 কিলোমিটার পর্যন্ত এরিয়া জুড়ে অবস্থিত। আর একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্স হচ্ছে, এখানে ছবির মতো দেখা যাচ্ছে বায়ু প্রবাহের দিক, সেখানে যে বায়ুটা হচ্ছে ট্রপিক্যাল মানে সাইক্লোনের ক্ষেত্রে দেখো, যদি আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারে দেখি, নর্দার্ন হেমিস্ফিয়ার মানে তুমি ডান দিকে ছবিটা দেখো, সেখানে দেখা যাচ্ছে এখানে মাঝখানে লো প্রেসার আছে, বায়ুটা ঘুরছে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার ঠিক উল্টো দিক থেকে, অর্থাৎ বাম দিক। আর এইটাই যদি সাইক্লোনের এই এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে যে ঢুকছে এটা হচ্ছে হিসেবে ঘড়ির কাঁটা দিক অনুসারে। আর অ্যান্টি সাইক্লোনের ক্ষেত্রে তুমি দেখো, এখানে উত্তর গোলার্ধের ক্ষেত্রে ঘড়ির কাঁটা দিক অনুসারে ঘুরছে, আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটা বিপরীত দিক। এই যে ডিফারেন্স, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আর ক্ষয়ক্ষতি, ঘূর্ণবাদে কিন্তু প্রচুর পরিমাণে ঝড়ঝঞ্ঝা হয়, প্রচুর বৃষ্টি হয়, প্রচুর
আহ, বায়ুর বেগ প্রচুর থাকে, অতি ঘূর্ণবাতে কিন্তু আকাশ মেঘমুক্ত থাকে এবং শান্ত আবহাওয়া বিরাজ করে। অতি ঘূর্ণবাতে কিন্তু ঝড় ঝঞ্ঝার কোনো গল্প নেই, বায়ুর বেগও খুব কম থাকে। এখানে যেখানে 40 থেকে প্রায় 400 মিনিট পর্যন্ত হতে পারে, টর্নেডোর ক্ষেত্রে প্রায় 300 থেকে 400 মিনিট পর্যন্ত হতে পারে, সেটা অতি ঘূর্ণবাতে কিন্তু সেই বিষয় নেই। মোটামুটি এইগুলোই হচ্ছে ঘূর্ণবাত আর অতি ঘূর্ণবাতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো, সেটা 3 মার্কসে আছে, অনেক সময় 5 মার্কসও হতে পারে। তোমরা যদি 3টে থেকে 4টে পার্থক্য ঠিকঠাক লিখতে পারো, আমার 2 নাম্বারটা পেয়ে যাবে। 3 নাম্বার 3টে হোক বা 4টে সেখানে দিতে পারো। মানে এখানে অনেকে না প্রশ্ন থাকে যে স্যার ছবি দিলে কি আলাদাভাবে অনেক সময় অনেকে দেখি পার্থক্য ছবি, এবার পার্থক্যের ছবিটাকেও কিন্তু পার্থক্যের বিষয় হিসেবে ধরা যেতে পারে। এই যে আমি যে ছবিটাকে রেখেছি এবং আমরা যে ছবিটাকে এখানে রাখা হয়েছে, এই ছবিটাকে আমরা রাখতে পারি যদি দেখা গেল তাহলে আমি আর বায়ু প্রবাহের দিকটা আর বললাম না, বলে আমি ছবিটা বদলে দিলাম, আমি বায়ু প্রবাহের দিকটাও বললাম আবার ছবিও দিলাম, তাহলে কিন্তু কমন হয়ে যাচ্ছে। আমি বাকি পয়েন্টগুলো, বাকি 2-3টে পয়েন্ট এমনি লিখলাম, যেগুলো লেখার পরে ছবিটা দিলাম, দিয়ে আমি কি করলাম যে বায়ু প্রবাহের দিক যেটা সেটা আমি ছবির মাধ্যমে লিখে দিলাম। আর অনেক সময় এটার ক্ষেত্রে উদাহরণ আসে, অনেকে দেখবে অনেক সময় উদাহরণ দেয় পার্থক্যের বিষয়ে। উদাহরণটা কিন্তু আমার মনে হয় বা আমাদের সবারই মনে হবে যে পার্থক্যের বিষয়ে উদাহরণ কখনো একটা ধরা, হ্যাঁ, অলংকার দিতে পারে, কিন্তু ওটা কোনো নাম্বার বরাদ্দ মনে হয় না এক্সামিনার করবে। আরেকটা বিষয় যেটা আমার মনে হয় আমি দেখেছি, দেখুন প্রচুর খাতা ধরো লিখছে যে সাইক্লোন সে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। আর প্রতিকূল ঘূর্ণবাতে লিখছে যে প্রতিকূল ঘূর্ণবাত উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে না। এই যে হ্যাঁ আর না, এটা এই পার্থক্য একেবারেই তোমাকে বলতে হবে যে প্রতিকূল ঘূর্ণবাতটাও কিভাবে বুঝছি, হ্যাঁ বা নাই কিন্তু করলে বা অনেকে এটা একদম অনেকে হচ্ছে যে আমি ওই অনেক পার্থক্যের বিষয় বলবো পরে লিখতে বাইরে দিতে বেশি কম, বেশ আমার মনে হয় সেন্টেন্সটা কমপ্লিট করা যায়। ঘূর্ণবাতে বায়ুবেগ অত্যন্ত বেশি, প্রতি ঘূর্ণতে বায়ুবেগ কম, এটা আমার মনে হয় এই বেশি কম এটা মনে হয় না উচ্চমাধ্যমিক স্তরে এসে একদম একটা লাইন সেন্টেন্সটা কমপ্লিট করাটা খুব জরুরি। আর বিষয়টা হচ্ছে গিয়ে আমার মনে হয় তোমরা তো বড় হয়েছো, উচ্চ মাধ্যমিক দেবে, পার্থক্যগুলি আমার মতে যে 3টে কলাম স্ট্রাকচারে লেখাই ভালো, যেখানে আমার একটা বিষয় রয়েছে, তাতে কি আরো সুন্দর প্রেজেন্টেশনটা জিওগ্রাফির ক্ষেত্রে প্রেজেন্টেশন ধরে বড় বড়। আচ্ছা, তারপরে হচ্ছে যে জীব বৈচিত্র্য বিনাশের কারণ হিসাবে চুরাশিকার কৃষিভূমির সম্প্রসারণ এবং বহুমুখী নদী পরিকল্পনা কতটা দায়ী। আচ্ছা, এখানে একেবারে বলাই আছে কতগুলি বিষয়। একটা হচ্ছে কি জীব বৈচিত্র্য বিনাশের কারণ আমাকে লিখতে বলেছে, তার আবার 3টে কারণ অলরেডি মেনশন করে দেওয়া আছে। তার মানে চুরাশিকারের জন্য 1 নম্বর বরাদ্দ, কৃষিভূমির সম্প্রসারণের জন্য 1 নম্বর বরাদ্দ, আর বহুমুখী নদী পরিকল্পনার জন্য কিন্তু 1 নম্বর। তাহলে চুরাশিকার বা কোচিং এর ক্ষেত্রে যদি দেখি কি হয়, মানুষ শিকার করে অনেক রকম ভাবে করতে পারে। এক, তার শখ হচ্ছে শিকার করছে। দ্বিতীয়, সে তার খাদ্য গ্রহণের জন্য শিকার করছে। তৃতীয়, কোন একটি বিপদ সংকেত দেখে তাকে হয়তো নিজের প্রাণ বাঁচানোর জন্য তাকে হয়তো হত্যা করছে। এবার এই যে বিষয়গুলি, এই যে কোচিং যেটা যে চোরা শিকারটা করা, এই শিকারের মধ্যে কিন্তু মানুষের যেই সত্তাটা লুকিয়ে থাকে সেটা কিন্তু একটা অদ্ভুত, সেটা কিন্তু একটা পজিটিভ না, তার মধ্যে একটা লোভ রয়েছে এবং সেই লোভের বশে প্রচুর এই বন্যপ্রাণী মারা যাচ্ছে। যেরকম একটা লোক বাঘের ছাল আমি করে দেয়, গন্ডারের আমি শিংটা করে রাখছি, বাড়িতে দেখা হচ্ছে রাজার বাড়িতে হরিণের মাথায় গর্বের ছিল এক্স্যাক্টলি, কিংবা হাতির দাঁত করে রাখছে। তাহলে এগুলো তো খুব লোভ এবং লোভের বশবর্তী সব। সেই কারণের জন্য এই প্রাণীরা কিন্তু এই যে এদের কোনো দায় ছিল না, কোনো এদের কোনো পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে, অনেক প্রাণী আছে প্যাসেঞ্জার পিজিয়ান হারিয়ে গেছে। ফলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপর হচ্ছে এক্সপ্যানশন অফ এগ্রিকালচারাল ল্যান্ড, জনসংখ্যা বাড়ছে, খাদ্যের চাহিদা বাড়ছে, কিন্তু খাদ্যের যোগান, সেই কারণের জন্য আমাকে কৃষিভূমি আমার যা কিছু আছে তার থেকে আরো বেশি করে সম্প্রসারিত করতে হচ্ছে। এবং করছি কোথায় না, বনভূমির। বনভূমিটা কি, এটা তো বন্য প্রাণীদের আবাসস্থল। আমি যখন বনভূমিকে নষ্ট করে দিচ্ছি, তাহলে তারাও আস্তে আস্তে ধ্বংসের দিকে বা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তাদের জায়গাগুলো ছোট হয়ে যাচ্ছে, যার ফলে বন্য প্রাণের সাথে মানুষের সংঘাত তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। ফলে এইগুলো একটা দেখতে পাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে মাল্টিপারপাস রিভার প্ল্যানিং ক্ষেত্রে, এটা কি বহুমুখী যখন আমি পরিকল্পনা করছি, তার মানে
নদীতে বাদ দেওয়া হচ্ছে। আর নদীতে বাদ দিলে নদীর যে বাস্তুতন্ত্র বিঘ্নিত তো হবে, ফলে জলজ বাস্তুতন্ত্র বিঘ্নিত হয়ে যেতে পারে। দুপাশে বাদ দেওয়ার জন্য যে গাছগুলিকে আমি কেটে ফেলছি, তার ফলে যে ন্যাচারাল যে এনভায়রনমেন্ট সেটা নষ্ট হচ্ছে, কারণ অনেক মানুষের জীবন জীবিকা সবই নির্ভর করছে এই গাছগুলি বা বনের উপরে। এছাড়াও এই প্রফিটের দিকগুলোকে যদি বাদও দিই, বন তো নষ্ট হচ্ছে, যেখানে আমার অক্সিজেনের ভান্ডার, আমার পরিবেশ নষ্ট হচ্ছে, আমার নান্দনিকতা নষ্ট হচ্ছে। ফলে অবশ্যই এই ফ্যাক্টর গুলি, এই প্রত্যেকটাই হচ্ছে যে জীব বৈচিত্র্য বিনাশের জন্য দায়ী। বন্য প্রাণীর জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে, কৃষি জমির ক্ষেত্রে যেই বৈচিত্র্য সেটা নষ্ট হতে পারে, আবার এই যে নদীতে বাদ দেওয়ার জন্য জলজ বাস্তুতন্ত্র প্লাস তার আশেপাশের যে স্থলভাগের বাস্তুতন্ত্র নষ্ট হতে পারে। ফলে প্রত্যেকটি বিষয়কে আমি ব্যাখ্যা করব, সম্ভব হলে উদাহরণ দেব, এবং আমি 3 নম্বর পাওয়ার চেষ্টা করবো। এইভাবে চলে যাচ্ছি পরের ক্ষেত্রে। এবার চলে আসলাম ফিজিক্যাল জিওগ্রাফি কমপ্লিট। এবার আমরা কিন্তু হিউম্যান জিওগ্রাফিতে ফিরছি। ফার্স্ট কোশ্চেন এখানে রয়েছে, জনসংখ্যা বিবর্তন তত্ত্বে প্রথম ও তৃতীয় পর্বের বৈশিষ্ট্যগুলি দিন। Write the characteristics of the first and third stages of the theory of demographic transition. এবার ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল, এটা আমরা জানি থমসন এর কনসেপ্ট, তার নামটা চলে আসে। হ্যাঁ, থমসন। হ্যাঁ, এবং থিওরিটা আসলে কিছুই, বিষয়টা কি, কোনো একটা দেশে তার তো আর্থসামাজিক পরিবর্তন চলতে থাকে। সেই আর্থসামাজিক পরিবর্তনে জন্মহার, মৃত্যুহার এবং জনসংখ্যা বৃদ্ধি, সেটা কিভাবে ইম্প্যাক্ট হয়েছে এবং তার সঙ্গে কি রিলেশন, সেটাই এই মডেলটার মাধ্যমে বা একটা তাকে যে 4টে স্টেজ তার মাধ্যমে এটাকে তুলে ধরা হয়েছে। বিভিন্ন দেশ বিভিন্ন সময় কিন্তু এই স্টেজগুলো পার করে আসছে বা পার করেছে। ঠিক আছে, যে আর্থসামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেখানকার জন্মহার, মৃত্যুহার, পরিব্রাজন এবং তার সঙ্গে জনসংখ্যার বৃদ্ধি কিভাবে রিলেটেড, সেটাই এই তত্ত্বে আমরা দেখি। 4টে পর্যায়ে আছে। এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে প্রথম আর তৃতীয় পর্যায়ে। এই প্রথম আর তৃতীয় পর্যায়ে দেখতে গেলে কিন্তু আমাদের পুরো ছবিটাকেই, যদি আমাদের ড্রয়িং করতে হয়, পুরো ছবিটাকে কিন্তু আনতে হবে। প্রথম, সেকেন্ড আর ফোর্থে আনতে হয়, তাহলে কিন্তু এবার প্রথম স্টেজটা কি, যেখানে একদম শিল্প বিপ্লবের আগেরটা, অর্থাৎ যখন কৃষিভিত্তিক সমাজ ছিল, সেখানে সেই সমাজে কি ছিল, এখানে ছবিটা যদি আমরা ফোকাস করি, এখানে যেটা ব্লু কালারের দাগ আছে, তাকে লেখা আছে ওয়ার্ক স্টেজ, ব্ল্যাক এ হচ্ছে ডেথ রেট, আর রেড এ হচ্ছে টোটাল পপুলেশন তাকে দেখাচ্ছে। এবার ফার্স্ট স্টেজে তুমি দেখো, যখন কৃষিভিত্তিক অর্থনীতি বলা হচ্ছে প্রথম পর্যায়ে, সেখানে বার্থ রেট এবং ডেথ রেট দুটোই কিন্তু হার, স্বাভাবিক দুটোই। যেমন জন্মহার বেশি, তেমনি চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য, মানুষের সেইভাবে সচেতনতার অভাবের জন্য, আনুষঙ্গিক বিভিন্ন কারণের জন্য মৃত্যু হারটাও হয়। যার ফলস্বরূপ কি হয়েছে, তখন কিন্তু জনসংখ্যা স্বল্প, জনসংখ্যা বা জনসংখ্যা বৃদ্ধিটা খুব কম। মানে যেমন মৃত্যু হার বেশি, তেমনি তো জন্মহারও বেশি। মোট জনসংখ্যা বৃদ্ধি পেতে পারছিল, এবং তখন কিন্তু জনসংখ্যা তুলনামূলকভাবে কম, মানুষের দুর্বল অর্থনীতি তখন লক্ষ্য করা যায়, এবং স্বাভাবিকভাবে জীবনযাত্রার মান খুব অবনত থাকে এই পর্যায়ে। এবার প্রশ্ন হচ্ছে, স্যার এমন কিছু দেশ আছে জাম্বিয়া, গ্যাবন, আফ্রিকার কয়েকটা দেশ আছে যারা কিন্তু এই পর্যায়ের মধ্যে, আমাদের দেশগুলো হয়তো এগুলো পেরিয়ে এসেছে, কিন্তু এখন এরা এই পর্যায়ে রয়েছে। এবার সেকেন্ড স্টেজটা আমাদের প্রশ্ন নেই, আমাদের আবার থার্ড স্টেজে আছে। কারণ থার্ড স্টেজে ফোকাস করে ছবিটা খেয়াল করুন, দেখা যাচ্ছে যে ডেথ রেট কিন্তু সেকেন্ড স্টেজ থেকে কমা শুরু হয়েছে, এখানে এসে আর কমে একটা স্টেবল জায়গা চলে এসেছে। বার্থ রেটটা সেকেন্ড স্টেজে কিন্তু হাই ছিল, সেও কমা শুরু হয়েছে। অর্থাৎ জনসংখ্যা বিবর্তন তত্ত্বের তৃতীয় স্তরে গিয়ে দেখা যাচ্ছে মৃত্যু হার তো আগেই কমে গেছিল, জন্মহারও কমা শুরু হয়েছে। স্বাভাবিকভাবে জন্মহার এবং মৃত্যু হার কন্ট্রোল আগেই ছিল, জন্মহার কমার ফলে কি হয়েছে, মোট জনসংখ্যা যে হারে বাড়ছিল, সে মোট জনসংখ্যা বৃদ্ধিতে হয়তো থাকবে, কিন্তু সেই হারটা অনেকটা কমবে। এবং তার ফলে কি হয়েছে, আর জনবিস্ফোরণের যে কনসেপ্টটা আগেই তৈরি হয়েছিল, সেটা আরো প্রভাবটা অনেকটা কমবে। এবং দ্বিতীয় পর্যায় থেকে অ্যাকচুয়ালি শিল্প বিপ্লব পরবর্তী পর্যায়ে এবং শিল্পায়নের পর্যায়ে, থার্ড স্টেজে গিয়ে দেখা যায় দেশটা আস্তে আস্তে কিন্তু উন্নত অর্থনীতির দিকে যাবে, শিল্পের দিকে অনেকটা ডেভেলপ করবে, কৃষিটাও থাকবে, তো শিল্পের দিকে ডেভেলপমেন্টটা তারা অনেক বেশি। ইউএসএ বা চীনের মতো দেশগুলো তারা এখন সব
চীন বা ভারত সবে এই সেকেন্ড থেকে থার্ডের দিকে যাচ্ছে। ইউএসএ অলরেডি বা ইউএসএ কানাডা এরা অলরেডি ফার্স্ট স্টেজে রয়েছে, যেখানে উন্নয়নটা অনেকটাই ডেভেলপ রয়েছে, জীবনযাত্রার মান এখানে অনেকটা উন্নত, এবং আরো উন্নতির জায়গা রয়েছে, এই উন্নত পর্যায়ে রয়েছে। এটা হচ্ছে থার্ড স্টেজের বৈশিষ্ট্য। মোটামুটি এইগুলোই লিখলে আর ছবিটা এঁকে দিলে ছবিটার মাধ্যমে অনেকটা জিনিস ইজি হয়ে যায় থাকলে আমার মনে হয়। আশা করি। তাহলে শুরুতে আমরা জাস্ট ভূমিকাটা দেবো, জনসংখ্যা বিবর্তনটা কি বা কারা এই বিভক্তা, বলে 4টে পর্যায় আছে। তার মধ্যে প্রথম আর তৃতীয় পর্যায়ে, প্রথম পর্যায়ে কি বা তার কি কি ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য তার উদাহরণ, তৃতীয় পর্যায়ে কে কে আছে তার ক্যারেক্টারিস্টিক্স বা উদাহরণ, এবং মাঝখানে যখন আমি ছবিটা দিয়ে দিচ্ছি, ব্যাস আশা করি রুটিন। আর যদি কিছু না আমি জাস্ট যে হ্যাঁ। এই ছবিটা যদি কেউ বুঝে আঁকে, শুরুতে যদি আঁকে তাহলে লিখতে শুরু করে। একদম শুরুতে আমি তো একদম দেখে দেখেই আঁকা যাবে, মানে দেখে 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 আঁকা যাবে। পরেরটা চলে গেছে। আচ্ছা, এরপরে বলেছে যে কি বয়স কাঠামো এবং লিঙ্গ অনুপাত পরিবর্তনের প্রয়োজনের ভূমিকা সম্পর্কে সন্দেহ Usually lies about the role of migration in changes in age structure and sex ratio. Age structure, এবার এখানে বয়স যে অনুপাতের কথা বলা হচ্ছে, এজ মানে বয়সের যে কাঠামো কথা বলা হচ্ছে, এই বয়স কাঠামো দেখতে গেলে আমরা দেখবো যে একটা পোর্শন অফ এজের মানুষজন থাকে যারা কিনা উৎপাদনশীল, অর্থাৎ 18 থেকে 60 বছরের মধ্যে যদি আমি এর নিচে এবং এর উপরে মানে 18 নিচে এবং 60 উপরের যে মানুষজন তারা হচ্ছে গিয়ে তারা ডিপেন্ড করে আছে, তারা নির্ভরযোগ্য জনসংখ্যা। এবার মাইগ্রেশনের যদি নথি অনুযায়ী দেখা যায় তাহলে দেখবো মূলত কিন্তু মাইগ্রেট করে কর্মক্ষম জনসংখ্যা। যদি লিঙ্গ ভিত্তিতে আমি দেখি সেক্ষেত্রে দেখবো যে পুরুষ কর্মক্ষম জনসংখ্যার মানুষজন যারা কিনা এই 18 থেকে 60 বছরের মধ্যে তাদের পরিব্রাজনের পরিমাণটা কিন্তু অনেক বেশি। অর্থাৎ ইম্প্যাক্ট কিন্তু দুটো জায়গায়, একটা উৎস দেশে, একটা যেখানে গিয়ে সে যাচ্ছে। তাহলে উৎস দেশ থেকে সেই জনসংখ্যাটা কমে যাচ্ছে, তার মানে সেখানকার জনসংখ্যার মধ্যে নির্ভরতার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। আর যেই দেশে গিয়ে এই জনসংখ্যাটা চলে যাচ্ছে তাদের লাভ হচ্ছে, কারণ তাদের সম্পদ আরো ভালো করে ঠিকঠাক করে ইউটিলাইজ করা হচ্ছে, তাদের উন্নতি ঘটছে। তবে এই দুটো জিনিস তোমার কিন্তু এই এজ স্ট্রাকচারের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে বুঝতে হবে, একটা হচ্ছে উচ্চ দেশের ক্ষেত্রে ইম্প্যাক্ট করছে, আরেকটা যেখানে গিয়ে পৌঁছাচ্ছে আমাদের ডেস্টিনেশন কান্ট্রি সেখানে গিয়ে ইম্প্যাক্ট করছে। আরেকটা হচ্ছে সেক্স রেশিও। এইখানে কি এই যে পুরুষ আর নারীর মধ্যে কারা বেশি মাইগ্রেট করে, অবশ্যই মাইগ্রেট করা হচ্ছে গিয়ে আপাত অর্থে দেখতে গেলে পুরুষরা এখনো পর্যন্ত যেই মানে চলছে যেই প্রবাহ তার মধ্যে দেখতে বোঝা যায় যে পুরুষ, কারণ কি এক দেশে পুরুষ জনসংখ্যা কিন্তু কমে যাচ্ছে এবং অন্য দেশে কিন্তু পুরুষ জনসংখ্যা বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই যে নারী এবং পুরুষের যে অনুপাত সেটি কিন্তু চেঞ্জ, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে এই দুটো ফ্যাক্টরকে উৎস দেশের নিরিখে এবং যেই দেশে যাচ্ছে অর্থাৎ ডেস্টিনেশন কান্ট্রি অর্থাৎ সেই কান্ট্রির নিরিখে কি এফেক্ট করছে বলে উদাহরণের মাধ্যমে তাকে সাপোর্ট দিয়ে 3 নম্বরটা তোমরা নিয়ে এই উদাহরণটি এই স্যার একটা নিয়ে করার যে ওদের হয়তো এই কনফিউশনটা থাকতে পারে যে স্যার আমরা তো জানি পরিব্রাজন দু রকমের হয়, একটা আন্তর্জাতিক পরিব্রাজন আর একটা অভ্যন্তরীণ পরিব্রাজন দেশের মধ্যেও যদি থাকে। এবার দুটোতেই আন্তর্জাতিক স্যার যেটা মূলত এগুলো বলেন, এগুলো মূলত আন্তর্জাতিকটাকে পার্সপেক্টিভে বললেন, অন্তর্দেশীয়তেও হতে পারে। আমার এখান থেকে যদি কেউ ভালো চাকরি পেয়ে মনে করো ব্যাঙ্গালোর চলে যাচ্ছে বা সাউথ ইন্ডিয়া চলে যাচ্ছে বা অন্য কোনো জায়গায় যাচ্ছে এবং সেখানে গিয়ে বসবাস করছে, স্বাভাবিকভাবে সেখানেও তার ইম্প্যাক্ট আছে একই ব্যবসায়ী দেশ হিসেবে। আমরা এটাকে আমি আমার রাজ্যটাকে আমি উৎস দেশ হিসেবে দেখছি, আর যেখানে যাচ্ছে সেটাও একটা রাজ্য হতে পারে, দেশের মধ্যে হতে পারে, কিন্তু সেখানে হলেও ডেমোগ্রাফিক চেঞ্জটা কিন্তু লোকালেও দেখা যায়। সেক্ষেত্রে আমার মনে হয় যদি ধরো দেশ লিখুন না রাজ্য লিখুন উৎস অঞ্চল এবং গন্তব্য সেটা এই ভাবে লিখলে তাহলে পুরোটাকে কভার করে দেওয়া। আবার আমার যদি লোকালে তুমি দেখো সেক্ষেত্রে সেক্স রেশিও ক্ষেত্রে আবার গল্পটা স্যার যেটা বলেছে সেটা যেমন আন্তর্জাতিক ক্ষেত্রে দেখা যাচ্ছে, আর সেক্স রেশিওটা কিন্তু আবার লোকালে কিন্তু দেখবে আমাদের সবার মায়েরা কি আমাদের বাড়িতে বাবার বাড়ি যেগুলো আছে বিবাহের পরে আমাদের আমাদের বাঙালি মূলত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তার মানে প্রত্যেকে মায়েরা কিন্তু তার মামা বাড়ি ছেড়ে, অথচ সেখানে কিন্তু মেয়েদের রেশিওটা সেক্স রেশিওটা মাইগ্রেশনের ক্ষেত্রে রেখে যাচ্ছে সমাজ ব্যবস্থায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা তো
স্থানীয়ভাবে বলে সেটা সেইভাবে আমাদের ইম্প্যাক্ট ফেলে দিচ্ছে না, আমাদের এই কনফিউশন হতে পারে। তো সেই হিসেবে এটাকে সেইভাবে উল্লেখ করে দিয়ে বইতেও হয়তো থাকবে সেরকম ভাবেই আছে, আন্তর্জাতিক ক্ষেত্রে বা অন্তর্দেশীয় ক্ষেত্রে সেই আবার নর্থ ইস্টে যে মাতৃতান্ত্রিক যেখানে সেখানে আবার মণিপুর বা হ্যাঁ। মিজোরাম এই সেখানে কিন্তু গল্পটা আবার অন্য মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এবার হচ্ছে এইচডিআই এবং এইচডিআই এর কিন্তু পার্থক্য, অর্থাৎ এইচডিআই মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সেটা কিন্তু স্যার 2 মার্কসের প্রশ্নে এইচডিআই ছিল কি সেটা সুন্দরভাবে লিখিয়ে দিয়েছে। নতুন টপিক ছিল হিউম্যান পভার্টি ইন্ডেক্স বা এইচপিআই। এই দুটোর মধ্যে বেশি কিছু পার্থক্য হচ্ছে, দুটোই কিন্তু একটা সূচক, দুটো থেকে দুটো জিনিস মাপা যায়। কি মাপা যাচ্ছে? এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট থেকে ওভারঅল যে মানুষের কতটা উন্নয়ন হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, আর এইচপিআই থেকে যেটা দেখা যাচ্ছে মানুষের যে দারিদ্রতা এবং বঞ্চিত, কতটা বঞ্চিত হয়ে আছে সেই মানুষটা, সেটা এইচপিআই কিন্তু মেজার করা হয়। এটা বেসিক পার্থক্য। আর নেক্সট হচ্ছে একটা ভ্যালু দিয়ে যদি আমি তার যদি আমাদের দুটোতে ইন্ডেক্স আর একটা ভ্যালু দেবো। নর্মালি এইচডিআই এর ভ্যালুটা আমরা স্যার বলেছিলেন যে 0 থেকে 1 এর মধ্যে থাকবে, একদম এইচডিআই 0 হবে অথবা ম্যাক্সিমাম দিয়ে 1। এইচপিআই টা কিন্তু নর্মালি পার্সেন্টেজে দেবে, এইচপিআই শতকরা, এটা একটা ব্যাপার। কি ব্যাপারে ফোকাস করছে যে মানুষ এইচডিআই এর মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা কি অ্যাচিভ করেছি, কি আমরা অর্জন করছি, সেটা আমরা দেখতে এইচডিআই এর মাধ্যমে আমরা জানতে পারি বা বুঝতে পারি। একইভাবে এইচডিআই এর মাধ্যমে আমাদের দেশে বা আমাদের কোনো একটা অঞ্চলে মানুষেরা কতটা বঞ্চিত হয়ে আছে, যেটাকে ওভারঅল খালি চোখে বা উন্নয়নের নিরিখে বোঝা যায় না। এইচডিআই এর মাধ্যমে যদি দেখা যায় তখন দেখা যায় যে হ্যাঁ এই জায়গা মানুষ এই জিনিসগুলো পাচ্ছে না, সেটা আমরা জানতে পারি। নেচার দিক থেকে দেখা যাচ্ছে বা প্রকৃতিগত ভাবে অবশ্যই এটা এইচডিআই একটা ধনাত্মক সূচক, যেহেতু আমরা ডেভেলপমেন্ট বোঝাচ্ছি এটাকে দিয়ে কতটা ডেভেলপ করলাম, ধনাত্মক কনসেপ্টে বা ধনাত্মক আকারে এটাকে পাবো। একইভাবে এইচডিআই এর মাধ্যমে কিন্তু এটা নেগেটিভ ইন্ডেক্স, এটা কিন্তু ঋণাত্মক ভাবে, অর্থাৎ এইচপিআই এর ভ্যালু থেকে আমরা কোন জায়গার মানুষ কতটা বঞ্চিত, কতটা পিছিয়ে আছে, কতটা দারিদ্রতার শিকার, কি কি যে বেসিক জিনিসগুলো সে পাচ্ছে না সেগুলো আমরা জানতে পারছি। স্বাভাবিকভাবে সেটা কিন্তু নেগেটিভ অ্যাপ্রোচ বা ঋণাত্মক আকারে আমরা পাচ্ছি। এবার হচ্ছে যে ইন্ডিকেটরটা কারা কারা এটাকে ঠিক করছে, এটা হচ্ছে যে গড় প্রত্যাশিত আয়, যেটা স্যার বলেছিলেন যে শিক্ষা সূচক বা জাতীয় মাথায় কিছু গড় আয়, এগুলো কিন্তু আমাকে এইচডিআই আমাকে মেজার করতে হেল্প করে। একইভাবে আমরা কতটা আমাদের যে বেসিক চাই যেগুলো পরিষেবা পাওয়া দরকার সেগুলো আমরা পাচ্ছি কিনা, আমাদের শিক্ষার হারটা আমি ঠিকঠাক পাচ্ছি কিনা, এইগুলো হচ্ছে আমাকে এইচপিআই বলে দিচ্ছে বা এইচপিআই মেজার করতে গেলে আমাকে এরা ইন্ডিকেটরে কাজ করছে। এই হচ্ছে মোটামুটি বেসিক পার্থক্য। আর একটা মজার ব্যাপার সেটা হচ্ছে কি, ধরো এইচডিআই যদি আমার গ্র্যান্ডটা বাড়ে তার মানে ভালো ভালো, এই যদি ভ্যালু বাড়ে তার মানে নেগেটিভ দিকটা খারাপ। আরেকটা বিষয় হচ্ছে কি, যদি যেরকম আমাদের মাধ্যমিকের প্রশ্ন আসে উত্তর ভারতের মধ্যে আর দক্ষিণ ভারতের মধ্যে তুলনা করতে বলতে কিন্তু আমাকে একটা সিমিলারিটিসও বলতে হবে। সেক্ষেত্রে দুটি মানব উন্নয়নের সূচক অনেকগুলি ইন্ডিকেটর নিয়ে কাজ করে, এইগুলো একদম। পরেরটা মানব উন্নয়নে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির 3টি সীমাবদ্ধতা। আচ্ছা, এই কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি প্রথমে কি সেটি বলতে হবে। মানুষের কল্যাণের জন্য সরকার যেগুলো স্বেচ্ছাসেবী সংস্থা উন্নত কল্যাণ নিরিখে সে সমস্ত কার্যকলাপগুলি নিয়ে থাকে। এই ক্ষেত্রে কি কি দেখা যাচ্ছে যে সমস্যাটা বা সীমাবদ্ধতা কোথায় কোথায় না, এই যে এরিয়াটা যেটা রয়েছে, যেটা এটা মেইনলি কিনা ইনকাম আর মেটেরিয়াল ওয়েলফেয়ার, অর্থাৎ তারা আমি ভোগের বৃদ্ধি করছি, বা কতটা ভোগের বৃদ্ধি করবো সেই সম্পর্কে তো ভোগ এইগুলো তো কোনো সীমা থাকে না, এটা একটা অপরিসীম একটা ব্যাপার। ফলে সেই ক্ষেত্রে এটা চলতে পারে না, সেটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এই যে ব্যাপারটা যেটা কিনা ইনকাম ডিস্ট্রিবিউশনের উপরে শুধুমাত্র ডিপেন্ড করে। তারপরে এখানে যত রকমের মানুষ, অর্থাৎ যাদের জন্য আমি কল্যাণ করছি তারা কিন্তু প্যাসিভ, যে কল্যাণ করছে সে হচ্ছে কি অ্যাগ্রেসিভ। মানে এটা একটা ব্যাপার।
এছাড়াও যে কল্যাণের ছাড়াও যে ধরুন এডুকেশন, হেলথ, ফ্রিডম, এই বিষয়গুলো কিন্তু খুব একটা দিক নিক্ষেপ করছে না। এই বিষয়গুলো কিন্তু এই জায়গার মধ্যে মূলত বঞ্চিত থাকে। আর বেসিক ব্যাপারটা হলো গিয়ে আমি কল্যাণ করছি, মানে ধরো আহ, আমি একটা তোতা পাখি পুষেছি, তাকে খাঁচায় রেখেছি, তাকে আমি রোজ খাওয়াচ্ছি, আমার মনে হচ্ছে আমি তার কল্যাণ করছি, কিন্তু সে তোতা পাখি উঠতে পারছে না, তার ফ্রিডমটা নেই। এইটা একটা খুব বড়, যে তার আমি স্বাধীনতাটা কিন্তু আমার মুখ্য বিষয় না। আমি ভাবছি যে কল্যাণটা হচ্ছে, কিন্তু তা কিন্তু আদতে কতটা কার্যকর তা কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে এই হলো গিয়ে একটা, আমার মনে হয় এইগুলো লিখলে ব্যবহার করলে একদম। আর তার সংক্ষিপ্ত বিষয়টা বলি, এখানেই হচ্ছে এই ওয়েলফেয়ার অ্যাপ্রোচ বা কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির সঙ্গে অমর্ত্য সেনের সক্ষমতা দৃষ্টিভঙ্গির ডিফারেন্স বা ওই তারা দুটো পরস্পর বিরোধী হওয়ার কারণ হচ্ছে এই বিষয়টা, যে আমরা যেটা ওভারঅল দেখতে পাচ্ছি বলেই যে সে তার যে স্বাধীনতাটা নেই, যেটা স্যার তোতলাকে দিয়ে করলো, যে সে তো, আমি তাকে রোজ খাওয়াচ্ছি, যে তার তো খেয়ে থাকার কথা না। কিন্তু সে তো স্বাধীনভাবে উঠতে পারছে না, সে কি খাঁচার মধ্যে থাকতে চাইছে? চাইতেও পারে, নাও চাইতে পারে। তাকে তো আমি সেই অপশন দিচ্ছি না, আমি খাঁচার মধ্যেই আটকে দিচ্ছি। তো এটাই হচ্ছে দুটোর মধ্যে যে ডিফারেন্স, মানে আলাদা পরস্পর থেকে, যে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি এবং তারপরে যেটা বলতে পারে দেখবে যে সক্ষমতার যে অ্যাপ্রোচ বা দৃষ্টিভঙ্গি সেটাই কিন্তু যেরকম কিছুক্ষণ আগে স্যার ওই এইচপিআই এর সাথে এইচডিআই পার্থক্য বললো, ঠিক সেরকমই এই সক্ষমতা দৃষ্টিভঙ্গির সাথে মানে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির কিন্তু পার্থক্য কিন্তু বা তুলনামূলক কিন্তু দিতে পারে, দিতে পারে। হ্যাঁ, হ্যাঁ। চলে আছে পরের সেগমেন্ট, রাইট? অলরেডি আমরা চলে আসলাম এবার ছয়ের দাগে মানে আবার জিওগ্রাফি অফ ইন্ডিয়ার 3 মার্কস কোশ্চেন। প্রথম প্রশ্ন, ভারতবর্ষের অটোমোবাইল শিল্পের উন্নতির কারণগুলো লেখো। রাইট দ্য কজেস অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। অটোমোবাইল বা শিল্প মানে এক কথায় মোটরগাড়ি শিল্প। তো আমরা সবাই আমরা জানি যে অলরেডি ভারতে একটা বিকাশশীল শিল্পের মধ্যে কিন্তু মোটরগাড়ি অলরেডি জায়গা করে নিচ্ছে এবং খুব ডেভেলপ দ্রুত হচ্ছে। তো এই যে ডেভেলপমেন্টের কারণ, অনেকগুলো কারণ এখানে দেওয়া আছে। তার একটা বড় কারণ আমার মনে হয় সবার আগে যেটা বলার কথা, 1991 সালে আমাদের যে আর্থিক নীতি, আমরা যে আমাদের যে পলিসি, আমাদের দেশের শিল্প নীতিতে পাল্টে যায়। আমরা বিদেশি বিনিয়োগকে খুব সহজে আমাদের দেশে এন্ট্রির সুযোগ করে দিয়েছি এবং সেটাই এই শিল্পের ডেভেলপমেন্ট একটা বড় আকারে নিয়েছে। তুমি দেখো না বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ বা এই ধরনের যে হ্যাঁ হ্যাঁ, বা মারুতি সুজুকি কোম্পানি, এই ধরনের বড় বড় কোম্পানি, গাড়ি কোম্পানি, তারা আমাদের দেশে কিন্তু তাদের কোম্পানি ইন্ডাস্ট্রি খুলেছে বা ব্রাঞ্চ খুলেছে বা সেখানে প্রোডাকশন হচ্ছে, আমাদের দেশেই হয়তো বিক্রি হচ্ছে। এই যে তাতে তো আমাদের দেশে প্রচুর কর্মসংস্থান হচ্ছে, আমাদের দেশে জাতীয় আয়ও বৃদ্ধি পাচ্ছে। তো এই যে শিল্প নীতিটা আমাদের এই শিল্পের ডেভেলপমেন্টে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। বা পরবর্তীকালে যত দিন গিয়েছে সেই বিদেশি বিনিয়োগের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেক ক্ষেত্রে 100% চলে এসেছে। কোনো এটা আগে কিন্তু অনেক বাধা নিষেধের মধ্যে ছিল। বিশ্বায়নের যুগে কিন্তু এটা একটা আমাদের দেশের পক্ষে একটা খুব মঙ্গলময় একটা বিষয় হয়েছে। নেক্সট হচ্ছে ভারতের একটা বড় মার্কেট, বা আমাদের দেশের মানুষের যত দিন যাচ্ছে জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, স্বাভাবিকভাবে গাড়ি কেনার কথাটা ভাবছে। তোমাদের মধ্যে অনেকে বাড়িতে বলে রেখেছো যে আমি উচ্চ নিয়ে পাশ করলে কিন্তু ভালো রেজাল্ট করলে কিন্তু আমাকে একটা মহিলা দিতে হবে। আমরা দেখতে পাই আমাদের ছাত্রদের মধ্যে দেখতে পাই, কলেজে যাচ্ছে কি যে গাড়ি না স্যার, ভালো বাবা ভালো হয়েছে, এই রেজাল্টটা করেছে, আমরা ভাবতে পারিনি আগের জেনারেশন। আসলে দিন যাচ্ছে, বাবা মা শেষ ক্ষমতা এসছে বা সেই জায়গাটা তৈরি হচ্ছে, বা অনেকে আছে যারা উচ্চ মাধ্যমিকের পরে কিছু কাজ করে নিজেরাই ইএমআই সিস্টেমে, এই যে ইএমআই একটা ফ্যাক্টর, সহজে লোন পাওয়ার সুবিধা। প্রত্যেকটা গাড়ির শোরুম গুলোতে দেখবে একটা ব্যাংকিং সংস্থা তারা থাকে বা বিভিন্ন রকম ফিনান্স সংস্থা থাকে, তার ইএমআই এর ব্যবস্থা করছে, তোমাকে একবারে টাকা দিতে হবে না, সামান্য ডাউন পেমেন্ট করো, তুমি স্বল্প সুদে তুমি একটা গাড়ি বা প্রতি মাসে মাসে কেনাটা সম্ভব। এটাও একটা খুব বড় গুরুত্বপূর্ণ এই একটা বিষয়। আর একটা হচ্ছে যে আমাদের যে রাস্তাঘাট, গাড়ি চলবে কোথায়, আকাশে তো চলবে, রাস্তাঘাট আমাদের ডেভেলপমেন্ট, পরিবহন যোগাযোগ ব্যবস্থা উন্নতি একটা বিষয়, যেটা সোনালী চতুর্ভুজের মাধ্যমে, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে, পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন রকম প্রত্যন্ত গ্রামগুলোতেও দেখবে সড়ক মানে রাস্তা পাকা হয়ে গেছে।
স্বাভাবিকভাবে গাড়িটা ভাঙা রাস্তায় গাড়ি চালিয়ে কোনো আনন্দও নেই, বা তাতে সমস্যা আরো বেশি, এবং তাতে অনেক সমস্যা এবং গাড়ি খারাপ হয়ে যাবে। পরিবহন ব্যবস্থা উন্নত হয়েছে, লোকে সেই ইচ্ছাটা করতে পারছে বা সামর্থ্যটা অর্জন করেছে, এবং এই ট্রান্সপোর্ট সিস্টেম ডেভেলপমেন্টটা খুব আমাদের এই শিল্পের ডেভেলপমেন্টটা খুব ভাইটাল, গুরুত্বপূর্ণ দিক হয়ে রয়েছে। স্কিল বা লেবার মানে প্রচুর আমাদের যারা স্কিল, এখানকার যারা ইঞ্জিনিয়ার তারা অনেকে ডিজাইন করছে, অনেকে বিভিন্ন তাদের যে ইঞ্জিন গুলো সেগুলো ম্যানুফ্যাকচারিং এর কিছু আছে, প্রচুর স্কিল লেবার আমাদের দেশে রয়েছে। স্বাভাবিকভাবে যে বড় বড় বিদেশি কোম্পানিগুলো এখানে এসে বিদেশি লোক না হলেও এখানকার লোকদের দিয়ে কিন্তু কাজগুলো করা হচ্ছে। দেশীয় ধরুন টাটা মোটরস রয়েছে প্রচুর। আমাদের দেশে গাড়ি কি ধরনের কাঁচামাল লাগে, একটা তো তোমার ধরো তার বডি পার্টস করতে গেলে যে লৌহ ইস্পাত থেকে শুরু করে অ্যালুমিনিয়াম থেকে শুরু করে কাঠ, এইগুলো আমাদের দেশে প্রোডাকশন হচ্ছে। তার সঙ্গে বিভিন্ন রকম মেশিন পত্র থেকে শুরু করে তার ইনফ্রাস্ট্রাকচার বা তার আরো যেসব টায়ার থেকে শুরু করে কাজ, সবগুলোর অর্থাৎ যে গাড়ি শিল্পে যেসব কাঁচামাল সেগুলো কিন্তু আমরা সহজেই এগুলো পেয়ে যাচ্ছি। তো এইগুলো হচ্ছে মেন। এবং আরেকটা হচ্ছে যে বিভিন্ন কোলাবোরেশন, শিল্পের সমাবেশ, একটা জায়গায় একাধিক শিল্পের সমাবেশ। চেন্নাই থেকে আমরা আমরা বলে থাকি যে চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলে। কেন চেন্নাইতে শহরের আশেপাশে একাধিক গাড়ি কোম্পানি, একটা বা দুটো গাড়ি কোম্পানি থাকার ফলে কি হচ্ছে, আর যে বিভিন্ন রকম কোলাবোরেশন করলে গাড়ি কোম্পানিগুলো অনেক রকম সুবিধা হয় এবং তাদের অনেক যেটা প্রোডাকশন কস্ট অনেকটা কমে যায়। তো সেই সুবিধাগুলো এরা পাচ্ছে। সো এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। আরো অনেক কারণ আছে, আমরা প্রধান কিছু কারণগুলোই বললাম। তো এইগুলো হচ্ছে আমাদের দেশের ডেভেলপমেন্টে খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে, এবং আমরা কিন্তু অলরেডি টোটাল প্রোডাকশনে সেটা আরেকটা হচ্ছে যে আমাদের বলতে আরেকটা বলবো, সেটা হচ্ছে যে আহ, প্রতিরক্ষা যান, যেটাকে আমরা মিলিটারি ক্ষেত্রে বিভিন্ন গাড়িগুলো হচ্ছে আমাদের জব্দপুরে আছে, আর সেখানেও কিন্তু আমরা প্রচুর টাকা, এখানে ইন্ডিয়া গভর্নমেন্ট প্রচুর টাকা ইনভেস্ট করছে এবং প্রচুর পরিমাণে কিন্তু আমরা প্রতিরক্ষা যানও বানাচ্ছি। ওভারঅল সবটাই এই শিল্পের মধ্যে, সেটা ফোর হুইলার গাড়ি হোক বা যাত্রীবাহী পণ্যবাহী গাড়ি, টু হুইলার বা থ্রি হুইলার বা এই প্রতিরক্ষা যান, ওভারঅল ডেভেলপমেন্টটা কিন্তু এই কারণগুলোর জন্য ভারতে হচ্ছে, এবং ভারত কিন্তু প্রথম দু তিনটে দেশের মধ্যে কিন্তু অলরেডি জায়গা করে নিয়েছে এই শিল্পের ক্ষেত্রে। আর কিছু স্যার? না, আমার জাস্ট একটাই কথা বলার যে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো কিনা আমি জানি না, স্যার যখন প্রত্যেকটা কারণ বলছে, স্যার যে উদাহরণগুলো দিচ্ছিল সেগুলো কিন্তু কন্টেম্পোরারি। একজন ভালো স্টুডেন্টের পক্ষে বইয়ের 10খানা পাতা পড়ার সাথে সাথে কিন্তু নিউজ পেপার পড়া, আমার আশেপাশে নলেজটা রাখাও খুব দরকার, যাতে আমি আমার পড়াশোনাকে আরো অনেক বেশি করে বাইরের পরিবেশের সঙ্গে মেলাতে পারি। জিওগ্রাফি কিন্তু মেইন বিষয়টাই কিন্তু আজকে এটাই, আমাকে কন্টেম্পোরারি উদাহরণগুলোকে দিতে হবে। তাতে আমার লেখাটা কিন্তু আর 5টা লেখার থেকে অন্যরকম হতে পারে। এটা খুব দরকার। স্যার তো আমাকে অসাধারণ ভাবে এটা বলল। চলে যাচ্ছি ভারতবর্ষের জোটের ঘূর্ণিঝড়ের কারণগুলো কি, আরেকটা কনসেপ্ট ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড হোল্ডিংস ইন ইন্ডিয়া। আচ্ছা, এর অনেকগুলি কারণ আছে, যেমন মানে জোট বলতে যে কৃষি জমি সেটি ভাগ হয়ে যাচ্ছে। এবার এর অনেকগুলি কারণের মধ্যে একদম উত্তরাধিকার সূত্রে একজন চাষী তার সন্তানদের মিলে তার যে একটা বৃহৎ জমি সেটি বন্টন করে দিচ্ছে, ফলে আলু করছে, জমি চলে যাচ্ছে। আচ্ছা, এটা একটা কারণ। এই যে একান্নবর্তী পরিবার থেকে একক পরিবারে আমাদের ব্যবস্থাগুলো শিফট হচ্ছে, ফলে ওই যে বড় কোনো জমি সেগুলো ভাগ হয়ে যেতে পারে, এটা একটা ফ্যাক্টর। আবার ধরো বিভিন্ন ক্ষেত্রে এরকম দেখা যায় যে অনেক অনেক জায়গার এরকম নিয়ম আছে যে আমি এই পার্টিকুলার ল্যান্ডই রাখতে পারবো, এর বাইরের যে অঞ্চলটা সেটা আমাকে ডিস্ট্রিবিউট করতে হবে। অনেক ক্ষেত্রে যে জমির যখন পরবর্তীকালে জমির বন্টনের ক্ষেত্রে নানান ধরনের প্রকল্প নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু কুক্ষিগত জমি কিন্তু বিকৃতি হতে হতে গিয়ে অনেক ছোট ছোট জমিতে পরিণত হচ্ছে। এছাড়াও প্রান্তিক ভাগ চাষীদের জন্য যে হয়তো তার অনেক জমি ছিল, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ঋণে জর্জরিত হতে 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 তার জমি সে বিক্রি করেছে, করতে 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 জমি ছোট হয়ে গেছে, সংকীর্ণ ছোট হয়ে গেছে, ফলে অনেক আল করেছে। তোমরা ট্রাভেল করলে দেখতে পারো যে এই ধরনের জমিগুলো, বিশেষ করে বাংলাদেশের যে নিম্নগতির যে অঞ্চলের যে জায়গাগুলো, দেখবে যে প্রচুর জমি উপরে সারি সারি শিলার মতন আল হয়েছে। তার মানে কি জমি ছোট হয়েছে, জমি ছোট হলে উৎপাদন ক্ষমতা কমে যাবে, তাহলে এগুলো পয়েন্ট। আর হচ্ছে গিয়ে ধরো
কিছু সোশ্যাল কাস্টমস থাকে যে ইকুয়াল ডিভিশন অফ ল্যান্ড অ্যামাউন্ট দি ফ্যামিলি। প্রত্যেকে একজন কৃষকের হয়তো 5 জন সন্তান আছে। প্রত্যেকের মধ্যে 10 বিঘা জমি 2 করে ভাগ হতে হবে। তাহলে এই যে ইকুয়ালি ভাগ হয়েছে দেখে একটা জমিকে আমি অনেক ভাগে ভাগ ভেঙে ফেলছি এবং জমিকে ছোট করে ফেলছি, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হিসেবে আমরা দেখবো। তোমরা মোটামুটি কারণগুলোকে লিখলে নাম্বারগুলো পেয়ে যাবে। মেনশন করা তো তিনটে দিচ্ছ, যদি মেনশন না করে সেক্ষেত্রে 4টে 5টে পর্যন্ত তুমি লিখতে পারো এবং মোটামুটি আমার মনে হয় যে স্যার এই জটিল ঘূর্ণিবরণটা এটা আমাদের ছাত্রছাত্রীরা যারা শুনছে, যারা গ্রামে তারা এটা প্রত্যেকে এটা জানে বা তারা পাশে দেখে হচ্ছে বা নিজের বাড়ি থেকেও হয়তো হয়েছে। শহর কেন্দ্রিক ছাত্রছাত্রীরাও পারবে, আর দেখেছে হয়তো, কারণ শহরেও তো প্রচুর অনেকটা প্রপার্টি নিয়ে বাড়ি শিফট হচ্ছে, সেখানে প্রমোটিং হচ্ছে, সেই বা দুটো ভাগ বা একাধিক বিভিন্ন জনের মধ্যে উত্তরা দুটো সূত্রে ভাগ হয়ে যাচ্ছে, সেখানেও দেখতে পাচ্ছে। গ্রামে আরো বেশি করে এটা দেখা যায় এই বিষয়। তো আশা করা যায় ওরা সেটার সঙ্গে একদম মিলাতে পারবে। পরেরটায় যাচ্ছি। ডুয়ার্স অঞ্চলে মানুষ ও বন্যপ্রাণী সংঘাতের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। Briefly discuss the impacts of human wildlife conflict of the in the ডুয়ার্স রিজিয়ন। তো ডুয়ার্স কি আমরা জানি, তাও বলছি। ডুয়ার্স অঞ্চল হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং জেলা, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা আর তার সঙ্গে কোচবিহার জেলার উত্তরাংশ, কিছুটা অংশ, তিস্তা আর সম্পদ নদীর মধ্যবর্তী একটা অংশ, যে অঞ্চলটায় আমরা ডুয়ার্স বলি। ডুয়ার্স কথার অর্থ ডুয়ার থেকে ডুয়ার এসছে, মানে দরজা। ভুটান এবং তার সঙ্গে উত্তর পূর্ব ভারতে যাওয়ার রাস্তা হচ্ছে এই অঞ্চল। এবং এই অঞ্চলটা বিখ্যাত কিসের জন্য আমরা সবাই জানি, উত্তরবঙ্গের মানুষ ছাত্ররা তো জানি, তার সঙ্গে আমরা সবাই জানি যে এটা এখানে প্রচুর ফরেস্ট আছে, বিভিন্ন অভয়ারণ্য রয়েছে, বিভিন্ন ফরেস্টের জন্য বিখ্যাত, জলদাপাড়া ও গুমারা এই ধরনের। এইবার এই আমাদের সিলেবাস যেটা জিওগ্রাফি অফ ইন্ডিয়ার ক্ষেত্রে যে কন্টেম্পোরারি বিভিন্ন যে ইস্যু গুলো আছে, তার মধ্যে একটা বিশাল একটা বড় গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে এই ডুয়ার্স অঞ্চলে আমরা দেখতে পাই যে মানুষের সঙ্গে সেখানকার যারা বন্যপ্রাণী, মূলত হাতি, তার একটা কনফ্লিক্ট বা তার একটা সংঘাতের একটা বাতাবরণ তৈরি হয়। এর কারণগুলো, এর কারণটা, প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে যে বা কারণগুলো প্রভাব, প্রশ্নে প্রভাব আছে কারণের। প্রভাবের মধ্যে প্রথম যেটা হয় যে আমাদের মানব জীবনে যদি আমি দেখি, মানুষ জীবনে একটা প্রচুর মানুষ মারা যাচ্ছে এই হাতি আক্রমণ, চিতাবাঘের আক্রমণ। চিতাবাঘও একটা ফ্যাক্টর, এখানে কোনো স্পেসিফিক বলা নেই। চিতাবাঘও জায়গায় আমরা বিশেষ করে উত্তরবঙ্গের যে চা বাগানগুলো, প্রচুর ক্ষেত্রে চিতাবাঘ রয়েছে, যেগুলোকে আমরা দেখতে পাই। সেই চিতাবাঘ বা বন্যপ্রাণী বা হাতির আক্রমণে কিন্তু মানুষের মৃত্যু হতে দেখা যাচ্ছে। এবার একইভাবে কিন্তু বিভিন্ন বন্যপ্রাণীরও মারা যাচ্ছে। সেটা আসলে কি হচ্ছে, দুজনের ভয়। মানুষ সবসময় ভয় পেয়ে বন্যপ্রাণীকে মেরে ফেলছে, বন্যপ্রাণীরা আবার ভয় পেয়ে প্রশ্ন হচ্ছে। যেখানে যে শক্তিশালী হচ্ছে তার ফলে কিন্তু দেখা যাচ্ছে দুজনের প্রাণটা চলে যাচ্ছে। দুটোই পরিবেশের জন্য ক্ষতি, দুটোই পরিবেশের পক্ষে কিন্তু ভালো নয়। তবে লাস্ট কিছু বছরে দেখা যাচ্ছে কিন্তু মানুষের প্রাণটা বেশি যাচ্ছে, এটা একটা ব্যাপার। চাষের জমিতে একটা প্রভাব পড়েছে। গবেষণা বলছে যে উত্তরবঙ্গের হাতিদের না স্যার খাবারের যে রুচিটা সেটা বদলে গেছে। ওরা যে বন্য খাবার গুলো খেত, তার থেকে ওদের কাছে একটা সহজ অনেক খাবার, যে ধান, পাকা ধানে এসে খাওয়া বা আমাদের আশেপাশে যে বিভিন্ন রকম শাকসবজি হয়, সেগুলোর প্রতি ওদের টান এসে দিয়েছে। এবং তাই জন্য ধান পাকার টাইমে দেখা যায় একটা হাতি জঙ্গল থেকে জল বেরিয়ে আসছে। তো এতে আমাদের চাষের খুব ক্ষতি হচ্ছে, জমিগুলো খুব ক্ষতি হচ্ছে, প্রপার্টি তো হচ্ছেই, যে সম্পত্তি হানি হয়। বন্যপ্রাণী তো সে আর কিছু বুঝবে না, তার ফলে সে যখনই সে ভয় পেয়ে যাবে, সে সামনে যা পাবে সেটাকে ভেঙে চলে যাচ্ছে, আমাদের সম্পত্তি হানি দেখা যাচ্ছে। আর্থিক ভাবেও এটা, এই যে কৃষির ক্ষতি বা সম্পত্তি হানি ক্ষতি, সেটা আলটিমেটলি কিন্তু আর্থিক ভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এবং একইভাবে এই যে সোশ্যাল ইম্প্যাক্ট হচ্ছে, সামাজিক ভাবে মানুষের মধ্যে একটা টেনশন কাজ করছে, একটা স্ট্রেস গুলো, অ্যাংজাইটি কাজ করছে। আবার সন্ধ্যা হয়ে গেছে, আবার আর বেরোবো না, যদি হাতি আক্রমণ করে, এরকম টেনশন, বা মনে করছে যে আমি এদিক থেকে বা ওদিকে যাই, ওদিকে হাতির কাছে নেই, এই ধরনের একটা ভয় এসে গিয়েছে। এটা কিন্তু একটা, এগুলো সবই কিন্তু
কিন্তু নেগেটিভ ভাবে আকারেই কিন্তু আমাদের সমাজের মধ্যে হচ্ছে। তো এইগুলো হচ্ছে ডুয়ার্স অঞ্চলের ক্ষেত্রে। ঠিক একইভাবে ডুয়ার্স না দিয়ে যদি আমাদের জঙ্গলমহল দিকেও দিত, এই সুন্দরবন অঞ্চল, সুন্দরবন অঞ্চলের ক্ষেত্রেও কিন্তু মোরাললেস এই পয়েন্টগুলোই আসে। সেখানে হয়তো বন্য ইয়ের জায়গায় হয়তো হাতি বা আমাদের চিতাবাঘের জায়গায় হয়তো কয়েকগুলো জায়গায় কনসেপ্ট আসে বা কুমিরের কনসেপ্ট আসে, কিন্তু প্রভাবগুলো অনেকটা এরকম। কারণটাও কিছুটা এক সাইড থেকে কিছুটা আলাদা, কিন্তু তোমাকে গাঙ্গেয় অববাহিকার জলদূষণের ব্যবস্থাপনা সম্পর্কে ব্রিফলি রাইট অ্যাবাউট দ্য ম্যানেজমেন্ট অফ ওয়াটার পলিউশন ইন দি গঙ্গা বেসিন। এটাও আমাদের সেই ইউনিক টপিক। এর আগের টপিকটা যেরকম প্রভাব ছিল, এখানে কিন্তু রয়েছে ব্যবস্থাপনা। মূলত কারণ প্রভাব ব্যবস্থাপনা নিয়েই কিন্তু আমাদের এই ইউনিক টপিকগুলো রয়েছে আমাদের সিলেবাসের মধ্যে। আচ্ছা, তাহলে কি কি জিনিস দেখা যাচ্ছে যে এক তো কিছু প্রোগ্রাম আছে, যেমন গঙ্গা অ্যাকশন প্ল্যান 1985 সালে হয়েছিল, যে যাতে বর্জ্য সরাসরি নিক্ষেপ না হয়, অনেক ধরনের পরিশোধন কেন্দ্র তৈরি হয়, তারপরে স্নানের ঘাটগুলি সুন্দর করে বাঁধিয়ে দেওয়া, শ্মশান ঘাটগুলি ইলেকট্রিক করা, এই ধরনের যে বিষয়গুলি আমরা মূলত দেখতে পেয়েছি যে 1985 এ গঙ্গা অ্যাকশন প্ল্যান একটা হিউজ বড় পরিকল্পনা আছে। পরবর্তীকালে 2014-তে নমামি গঙ্গা প্রকল্প আসলো, এখানে পরিশোধন কেন্দ্রের উপর জোর দেওয়া হলো, 20,000 কোটি টাকা বরাদ্দ করা হলো, এবং এই যে মিশন ফর ক্লিন গঙ্গা, এই এনএমজিসিজি, তাহলে এইগুলো হচ্ছে গভর্নমেন্ট প্রোগ্রাম। এছাড়া হচ্ছে কি সিওয়েজ ম্যানেজমেন্ট, মানে যে কনস্ট্রাকশন অফ এইচটিপিএস, মানে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টস, এইগুলো যদি থাকে তাহলে কি পরিশ্রুত হয়ে জলটা পড়বে। হ্যাঁ, এটা একটা ফ্যাক্টর। ইন্ডাস্ট্রিয়াল পলিউশনকে কন্ট্রোল করার যে ইনফ্লুয়েন্স যেগুলি গিয়ে হচ্ছে, হ্যাঁ, যেই অপরিশোধিত বর্জ্যযুক্ত যে জল, যার মধ্যে বিষক্রিয়া ঘটাতে পারে, সেই ধরনের জলগুলোকে যাতে পরিশ্রুত করা যায়, তার জন্য নানান ধরনের পলিউশন কন্ট্রোলকে দেখা, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এগুলো আমরা মোটামুটি জানি আর কি। এছাড়াও এগ্রিকালচারের প্রশ্ন থেকে ধরো এই যে কীটনাশক ধোয়া জল, সেগুলি যাতে সরাসরি গিয়ে না পড়ে, কারণ এই জল তো আমরা ব্যবহার করি, তবে সেইটা একটা ব্যাপার। তুমি ভালো করে দেখলে বুঝতে পারবে যে প্রত্যেকটা যে গতি, উচ্চ মধ্যম নিম্ন গতি, এই তিন গতিতে তিন মানে রকমের এক ধরনের জল দূষণটা হতে পারে। যদি তুলনামূলক ভাবে দেখা যায়, উচ্চ গতিতে দূষণের পরিমাণটা কম, মধ্যগতি নিম্ন গতিতে দূষণের পরিমাণটা বেশি। উচ্চ গতিতে মূলত ওই পূজা আর্চার কাজে ব্যবহৃত জল, স্নানের কাজের থেকে এগুলো মূলত আসছে, মোটামুটি পরিশ্রুত জল। কিন্তু মধ্য নিম্ন গতিতে প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে, চামড়া থেকে শুরু করে পাটশিল্প সবই কিন্তু এখানে রয়েছে। আমাদের একটা কথা ছিল জুতোশিলায় থেকে জমি, ওই যে একটা পুরো ব্যাপারটা কিন্তু এই অঞ্চল জুড়ে জুড়ে। ফলে এই একটা ফ্যাক্টর। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই যে এনভায়রনমেন্টাল, মানে জলের যেই জলটা যাচ্ছে নির্বাহিত হচ্ছে, সেই জলের জন্য ন্যূনতম জল পরিবাহিত হয় সারা বছর 30% অন্তত। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে ফ্লো এর ব্যাপার, এই যে এনশিওরিং মিনিমাম কন্টিনিউয়াস ফ্লো অফ দি ওয়াটার ইন দি রিভার টু ডাইলুট। কারণ জল যদি ঠিকঠাক করে প্রবাহিত হয়, ওই যে ন্যূনতম জল, যেটা স্যার বলছিলেন ঋতুভিত্তিক ভাবে, শুষ্ক যদি 30%, আর্দ্র যদি 20%, এই যে জলটা যে প্রবাহিত হচ্ছে, জল যদি ন্যাচারালি না মুভ করে, তাহলে কিন্তু যে পরিশ্রুত প্রসেসটা যেন নিজে করতে পারো, সেটা কিন্তু করতে পারো। ফলে ওকে ন্যাচারালি মুভ করতে দিতে হবে, এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। ফলে এইগুলো যদি আমরা বলতে পারি, সঠিকভাবে আলোচনা করতে পারি উদাহরণ সঙ্গে, তবে কিন্তু 3 নম্বরটা আশা করা যায়, এতে কোনো অসুবিধা হবে। এবং দেখো, লেখাই কিন্তু আছে যে সম্পর্কে সংক্ষেপে একই পয়েন্ট নিয়ে তোমাকে অনেক আলোচনা করার ব্যাপার নেই, তোমার কিন্তু মাল্টি ডাইমেনশনটাকে ধরতে হবে। তুমি একটা পয়েন্টকে আলোচনা করছো, তুমি সঠিক লজিক দিচ্ছ, তবেই সেটা কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে মোটামুটি আমাদের এই সেগমেন্ট, মানে মোটামুটি সেগমেন্টটা শেষ হলো। এবার তাহলে একটা সেগমেন্ট আর একটাই বাকি আছে, লাস্ট সেগমেন্ট, সেটা হচ্ছে সেকশন সি। যেটা 5 নম্বরের প্রশ্ন, এবং সেটা পুরোটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ফিজিক্যাল জিওগ্রাফি থেকে দেওয়া। সেখানে একটা প্রশ্ন আমাদের এসেছে যে সমুদ্র সঞ্চালিত স্পিড, সামুদ্রিক বাদ, ভূমিরূপগুলি সচিত্র বিবরণ দাও, বর্ণনা দাও, describe and illustrate the different types of barks and speeds formed by the depositional action of sea waves.
সমুদ্রতরঙ্গের সঞ্চয় দ্বারা কি আমাদের সমুদ্রতরঙ্গের সঞ্চয়ের বা ক্ষয়কার্য আমাদের সিলেবাসের সেকেন্ড চ্যাপ্টারে রয়েছে ইউনিট 2 তে এই সাবটপিক ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে সেখানে সঞ্চয় এত গুরুত্ব এবং তার সবগুলো বলে স্পেসিফিক বলে দিয়েছে সামুদ্রিক বাঁধ এবং স্পিড। এবার এইটা নিয়ে না একটা স্যার কনফিউশন আমার সময় থাকে যে অনেক জায়গায় হয়তো দেওয়া আছে সবগুলোই বাঁধ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা তো সঞ্চয়। সমুদ্র যেখানে দেখা যায় কি সোয়াশ আর ব্যাকওয়াশ আমরা জানি যেটা আসছে সেটা সোয়াশ, যেটা যাচ্ছে ব্যাকওয়াশ। সঞ্চয়টা কোথায় হয় যেখানে সোয়াশ শক্তিশালী ব্যাকওয়াশ অপেক্ষা কম শক্তিশালী, তার মানে যেটা আনছে অতটা নিয়ে দিতে পারছে না এবং স্বাভাবিকভাবে সেটা থেকে যাচ্ছে এবং সেখান থেকে ডিপোজিশন বা সঞ্চয়। এবার এই সঞ্চয়টা কি ধরনের হতে পারে, সেই সঞ্চয় বলতে গেলে এখানে সূক্ষ্ম সূক্ষ্ম নুড়ি পাথর বালিকা এইগুলো এই সঞ্চয়টা। এবার এই সঞ্চয়টা এক কথায় সবগুলোই হয়তো বাদ, কিন্তু স্পেসিফিক বাদ আর স্পিড একটু আলাদা বলে আমরা এখানে আলাদা বা অনেক বইতে এটাকে আলাদা করা হয়েছে। সেটা আমরা দেখি যে দেখা যাচ্ছে যে সমুদ্র যে উপকূল, সমুদ্র উপকূলের সামনে যে ঠিক সমান্তরাল একটা বাঁধ তৈরি হতে দেখা যায়। বাঁধ মানে আমরা জানি যে প্রতিবন্ধক একটা একটা ভূমি, যে ভূমিটা গুড়ি বালি বা এই ধরনের তৈরি এবং সেটা আড়াআড়িও ভাবেও তৈরি হতে পারে বা উপকূলের সমান্তরালে তৈরি হতে পারে সমুদ্রের মধ্যে, সেটা সমুদ্রের সঞ্চয়ের বাঁধ, সামুদ্রিক বাঁধ বলছি সেটাকে। এবার যেটা হচ্ছে এই প্রথম যে বাঁধটা আমাদের আসছে পূর্বদেশীয় বাঁধ বলতে এখানে বোঝাতে চাইছে যে বাঁধটা একদম প্রথম কথা তার দীর্ঘ অনেকটা দীর্ঘ হয় এবং উপকূলের সঙ্গে প্যারালাল সমান্তরালে, তবে উপকূল এবং বাঁধের মাঝখানে একটা জলভাগ থাকে একদম উপকূলের সঙ্গে লাগোয়া। এই যে মাঝখানে যে জলভাগটা থাকবে সেখানে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি এই লেগুন জাতীয়, যেটাকে আমরা উপহ্রদ বলি, সেই উপহ্রদ তৈরি হতে দেখা যায়। আর এটা হচ্ছে পূর্বদেশীয় বাঁধ। আর এই পূর্বদেশীয় বাঁধের মধ্যে আমরা আরেকটা বাঁধ দেখতে পাই যেটা যে বেরিয়ার বাঁধ বা বেরিয়ার বাঁধ। বেরিয়ারটা হচ্ছে যেখানে ভূতলীয় স্রোতের দ্বারা একটা বাঁধ তৈরি হচ্ছে এবং যে বাঁধটা মূলত জোয়ারের সময় হয়তো দেখা যায় না, ভাটার সময় সেটাকে তৈরি দেখা যায়। আর একটা প্রতিবন্ধক বাঁধ যেটা একদম পার্মানেন্ট। তিনটেই কিন্তু বারবার করে বলা হচ্ছে উপকূলের সঙ্গে কিন্তু প্যারালাল, এখানেই স্পিডের সঙ্গে বাঁধের ডিফারেন্স। এইগুলো হচ্ছে উপকূলের সঙ্গে কিন্তু সমান্তরাল ভাবে অবস্থিত এবং কি দেখা যাচ্ছে যে যেটা বললাম প্রতিবন্ধক বাঁধটা পার্মানেন্ট, যেটা জোয়ার ভাটা যখনই যারা আসে সেটা অনেকটাই উঁচুতে অবস্থান করছে, জোয়ারের সময়তেও কিন্তু এখানে সবটাই জলটা উঠছে না, এটা হচ্ছে প্রতিবন্ধক বাঁধ। এই বাঁধের এই তিনটে মতো আসে। একইভাবে স্পিড কি, স্পিডের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে খেয়াল করে দেখো ছবিটার মধ্যে যে তোমাদের বলতো যে ছবিগুলো আছে তাতেও দেখতে পাবে স্পিড কিন্তু একটু অন্যরকম, বাঁধের মতোই একটা ভূমিকা, তবে এর একটা অংশ উপকূলের সঙ্গে জয়েন্ট আর একটা অংশ সমুদ্রের দিকে উন্মুক্ত, সেটাকে বলা হচ্ছে স্পিড। বাঁধের ক্ষেত্রে খুব ভালো দেখো এটার সঙ্গে কিন্তু উপকূলের সঙ্গে কিন্তু কোনো টাচ নেই। আর স্পিডের কিন্তু একটা দিকে টাচ থাকবে আর একটা দিকে ওপেন, সেটাকে আমরা স্পিড বলছি। এবার এই স্পিড আবার অনেক রকমের হয়, যদি সমুদ্রের উপরে তো হাওয়া দেয় বা সমুদ্রের ঢেউয়ের দ্বারা কি হচ্ছে সেই স্পিডটা অনেক সময় হুকের মতো টান, সেটাকে আমরা বলছি, সেটাকে আমরা মানে কাপ স্পিড বলতে পারি বা হুকও বলা যায়। একাধিক হুক তৈরি হলে সেটাকে আমরা যৌগিক হুক বলতে পারি। এই ধরনের বিভিন্ন রকম আবার দুদিক থেকে দুটো হুক তৈরি হয়ে লুপ তৈরি হয় এবং মাঝখানে যদি সেখানে প্রচুর পানি জমে যায় সেটাকে আমরা কাসকেড তীরভূমি বলতে পারি। এই ধরনের আর একটা বিন্দু এটা অনেক বলতে আছে বা সেটাকেও অনেকে এটাকে আনছে, তবে আমার মনে হয় সেটা একটু আলাদা, সেটা কম্পল বলে একটা বিন্দু আছে, ওটাও বাঁধের মতো, কিন্তু ওটা আবার স্পিডও না আবার পুরোপুরি বাঁধ না। সেটা হচ্ছে কম্পল হচ্ছে এমন একটা বিন্দু যেটা কি করে কোনো উপকূলকে আর একটা কোনো দ্বীপ বা দুটো দ্বীপকে, সমুদ্রের মধ্যে দুটো দ্বীপ তাকে জয়েন করে, সেই বাঁধটা আমরা বলছি কম্পল। তো মোটামুটি এই বিন্দুগুলো এবং তার সঙ্গে রিলেটেড একটা ছবির মধ্যে, কারণ এখানে আলাদা আলাদা ছবি জায়গা নেই, একটা মধ্যেই তুমি দেখিয়ে দিতে পারো, তোমার সময়টাও বেঁচে যাবে। আর যদি জায়গায় জায়গায় উদাহরণ দেওয়া যায়, যেমন বলে যেমন ব্রিটিশ দ্বীপপুঞ্জের ওখানে চেলসি সমুদ্র সৈকতে দেখা যায় এরকম, বা এই আমাদের
পুরোদেশীয় বা আমাদের উত্তর সরকার উপকূল অনেক সময় বা মালাবার উপকূলে এই যে হিমালয় কয়েল তাদের সামনে অনেকগুলো পরিণত দেখা যায়। পেরিয়ারের জিনিস বা আমরা যেটাকে প্রতিবন্ধক বীজ চিল্কা হ্রদের সামনে একটা পরিণত দেখা গিয়েছে। এরকম যদি একটা এক্সাম্পল দেওয়া যায় তাহলে বিশেষ সবগুলো হয়তো এক্সাম্পল হয় না, তাহলে সেটা সংখ্যা এই আর কিছু যদি বলাই যাচ্ছে সচিত্র মানে ছবি আনতেই সেটা ছবির জন্য আলাদা নাম্বার বাবদ থাকতেই হচ্ছে। 5 নম্বরের কোশ্চেন লিখতে হবে একটা, দুটো কোশ্চেন থাকছে। একটা তো আগেরটাতে 7B তে সমুদ্র স্রোতের প্রধান পরিবেশগত প্রভাব সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দি মেইন এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অফ ওশান কারেন্টস। এটা তোমরা ক্লাস 10 এই অঞ্চলটা বা এই অংশটা সিলেবাসে কিন্তু অনেকগুলি আছে যেগুলি ক্লাস 10 এর মধ্যে পড়েছো, আরেকবার জাস্ট ঝালিয়ে নিও। এবার এইখানে দেখো কতগুলি জিনিস হচ্ছে। একটা ধরো ক্লাইমেট রেগুলেশন। আমরা জানি যে ক্রান্তীয় অঞ্চল থেকে উষ্ণ স্রোত সে বহিঃস্রোত রূপে যাচ্ছে উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে, উচ্চ অক্ষাংশ অঞ্চল থেকে শীতল স্রোত সে অন্তঃস্রোত হিসাবে আসছে। ফলে একটা হিটের কিন্তু একটা ট্রান্সফার কিন্তু হচ্ছে। এবার ধরো দুই স্রোত যেখানে গিয়ে মিশছে সেখানে কি সীমারেখা তৈরি হয়, যাকে আমরা বলি হচ্ছে হিমপ্রাচীর। এবার এই যে অঞ্চলটা যদি একটা উষ্ণ একটা শীতল স্রোত থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে, ঘন কুয়াশা তৈরি হচ্ছে। উদাহরণ সমেত আমরা বলতে পারি যে এটা কিন্তু যেরকম টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল আইসবার্গটাকে দেখতে পাই। কারণ এই যে ঘন কুয়াশা তৈরি হবে এটা একটা ফ্যাক্টর। আবার দেখো যদি শীতল স্রোত কোনো উচ্চ অক্ষাংশ পাশ দিয়ে যেরকম যায়, সেই স্রোতটি যদি আমাদের নিম্ন অক্ষাংশ পাশ দিয়েও যায় তাহলে কিন্তু তার জন্য আবহাওয়ার মধ্যে একটি শুষ্কতা বিরাজ করবে এবং মরুভূমি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তা আমরা জানি যেরকম আমাদের ধরো এই যে পেরু স্রোত বা হাম্বল স্রোত তার জন্য মরুভূমি তৈরি হয়েছে। হ্যাঁ, ফলে এই যে বিষয়গুলি এটা কিন্তু রয়েছে। আবার ধরো নানান জায়গায় এই যে স্রোতগুলি যাচ্ছে, আমরা তো পড়েছিলাম যে সমুদ্র তরঙ্গ সাথে যে সমুদ্র স্রোত তার একটা পার্থক্য কি, এর একটা জলবায়ুগত ইম্প্যাক্ট কিন্তু প্রচন্ড পরিমাণে বেশি। ফলে সেটা একটা ফ্যাক্টর। এই যে পলিউটেন্টস গুলোকে সেগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। স্রোত থাকলে সমুদ্র জলের চলমানতা বজায় থাকবে, না থাকলে শৈবাল সাগর দেওয়ার সম্ভাবনা তৈরি হয়। তো মূলত এই যা কিছু তার সঙ্গে তুমি যদি বায়োডাইভার্সিটিও ইনক্লুড করতে পারো, যেরকম এটাও তো একটা এনভায়রনমেন্টাল ব্যাপার। কারণ অনেক ছোট ছোট সামুদ্রিক জীবের মাইগ্রেশনের অন্যতম দিকই হচ্ছে গিয়ে তারা সমুদ্র স্রোতের মতন করে এগিয়ে যায়। যেরকম পাখি ফলো করে হাওয়াকে, সেরকম সমুদ্রের জীবগুলি ফলো করে সমুদ্র স্রোত। ফলে সবকিছু মিলিয়ে এর একটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট রয়েছে। তোমরা মগ্নচড়া পড়েছো, তাহলে মগ্নচড়ার অঞ্চলে যে মাছের খাদ্যের যে যোগান তৈরি হয়, যার ফলে মৎস্যক্ষেত্র তৈরি হয়, সেটাও কিন্তু সমুদ্র স্রোতেরই অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ফলে ওই যে বিষয়গুলোকে আবার নতুন করে করে ঠিক করে লিখে আসলেই আমার মনে হয় কাছে মাছ এই মূলত জিনিসগুলো। এবং স্যার একটা কথা এখানে যখন সমুদ্র স্রোতে তো অনেক রকম ইম্প্যাক্ট থাকে। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আমাদের যেমন প্রশ্নে আছে, তেমনি ইকোনমিক ইম্প্যাক্টও আছে। এবার আমাদের কিন্তু কোশ্চেন দেখতে হবে, এটা কিন্তু প্রশ্নটা করাটার উপর অনেক কিছু নির্ভর করছে। পরিবেশগত প্রভাব রয়েছে, অর্থনৈতিক প্রভাব পড়েনি। যে জাহাজ চলাচলের সুবিধা, এই যে জাহাজ চলাচলের সুবিধা এটা কিন্তু অর্থনৈতিকের দিকে চলে যাচ্ছে। এইটা লিখে কিন্তু নাম্বারটা পাওয়া যাবে না। তো সেইটা কিন্তু তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমাকে যদি বলা হলো এর তিনটে গুরুত্ব গুরুত্ব মানে গুরুত্ব বলতে তার ইম্পর্টেন্স, তার পজিটিভ দিকগুলো। এবার আমি ইন জেনারেল ক্যারেক্টারিস্টিক লিখে দিলাম, তার মধ্যে হয়তো দুটো ইম্প্যাক্ট গুরুত্ব থাকতে পারে, কিন্তু তিনটে দেখা গেল আরো বৈশিষ্ট্য রয়েছে সেগুলো গুরুত্ব নেই, তাহলে কিন্তু নাম্বারটা হবে টু দি পয়েন্ট অ্যান্সার। অর্থাৎ কি প্রশ্নটা পড়াটা খুব জরুরি, প্রশ্ন পড়ার উপর অনেক কিছু নির্ভর করছে। আচ্ছা সুব্রত, একটা বিষয়টা অনেকের মানে অনেক শিক্ষক শিক্ষিকারও প্রশ্ন, আমাদের ছাত্রছাত্রীদেরও প্রশ্ন, সেটা হচ্ছে কি স্যার এই সিলেবাসের মধ্যে তো আমাদের যে জিনিসপত্রগুলো লেখা রয়েছে, তাহলে আমাদের পাঠ্য বইতে না ওইগুলোর বাইরেও অনেক কিছু রয়েছে। একদম আমি কি ওগুলোও পড়বো নাকি ওগুলোও পড়বো না? ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু আমরা যখন ভিডিও বানিয়েছি তাতেও কোনো অনেকে লিখেছেন যে কোনো একটা টপিক স্যার এই টপিকটা তো আপনি এগুলো পড়ালেন, কিন্তু তারপরে তো আমাদের বইতে দেখুন আরো অনেকগুলো বিষয় আছে, সেগুলো দিলেন না, সেগুলো পরীক্ষায় আসবে না। ব্যাপারটা এরকম নয়। তোমাদের যার 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 যে রাইটারের বই আছে, আসলে ব্যাপারটা কি তোমাদের তো প্রচুর চাহিদা থাকে এক্সামিনার যারা রাইটার, তারা কিন্তু তার সঙ্গে কিছু সম্পৃক্ত বিষয়গুলোকে দিয়ে রেখেছেন বইতে। কিন্তু বইতে যা আছে মানে সবটাই যে সিলেবাসে আছে ব্যাপারটা এরকম নয়।
কারণ সিলেবাস কেন্দ্রিক যেটুকু সিলেবাস সেটুকু যদি বইতে থাকতো, অনেকের তো চাহিদা এবং সংক্ষিপ্ত বিষয়গুলোকে তোমরা জানতে পারবে না, যেটা কিন্তু সেই জানাটাও কিন্তু জরুরি। হয়তো পরীক্ষায় প্রশ্ন আসবে না, কিন্তু সেই জানাটা কিন্তু জরুরি, খুব খুব ব্যাপারটার সঙ্গে কিন্তু খুব সিমিলার, কাছাকাছি ব্যাপার। এইবার সেটাকে তোমাকে যদি ওভারকাম করতে হয় বা সেটাকে যদি জানতে হয়, কিছুই না, খুব সোজা হচ্ছে বইটা খুলবে, শুরুতেই দেখবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের সিলেবাস বলে কথাটা লেখা আছে। এই সিলেবাসের মধ্যে যে যে টপিক আছে সেইগুলো থেকেই পরীক্ষাটায় প্রশ্ন আসবে। এর বাইরে যে টপিক গুলো থাকবে, দেখবে তোমাদের স্কুলে যখন স্যার ম্যামরা ক্লাস করিয়েছেন, তারাও বলে দিয়েছে বাবা এটা কিন্তু বইতে আছে ঠিকই, কিন্তু এটা কিন্তু সিলেবাসে নেই। সিলেবাসে যেটা আছে সেটা কিন্তু ধরে সম্পৃক্ত বিষয় বলে স্যার যারা রাইটার, যারা লিখেছেন বইগুলো, তারা হয়তো দিয়েছেন জানার জন্য, বা এর সঙ্গে কিন্তু কানেকশন আছে, এবং তারা লিখিত জেনে জেনে রাখবে রাখবো, বা প্রাসঙ্গিক আলোচনা বা রিলেটেড বিভিন্ন বিষয়, এরা শুধু নাম কি বক 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 করে, সেটা হচ্ছে রিলেটেড বিষয় বলে রেখে, ওটা যে আলাদা ভাবে যে ওটাকে 2 নম্বরে একটা 3 নম্বরের ব্যাপারটা এরকম নয়। কিন্তু টপিকটা তাই জন্য টপিকটা দেখে নিয়ে তুমি যদি পড়তে বসো, সিলেবাসটা রিভাইজ দাও, আমার মনে হয় সেখান থেকে তুমি বুঝে যাবে ব্যাপারটা যে কতটুকু কোনটুকু সিলেবাসে আছে আর কোনটুকু নেই। মানে মূলত ব্যাপারটা হচ্ছে গিয়ে নম্বর ভিত্তিক তো পুরোটা নয়, কতটা তো পড়াশোনা। তাহলে তোমার পরীক্ষার জন্য হয়তো নম্বর ভিত্তিক পড়া, সেই কারণে হচ্ছে গিয়ে সিলেবাস, কিন্তু ওর বাইরেও যে পড়াশোনাকে নিজের মূল্যবোধ তৈরি করা, নিজেকে জানা, সমাজকে বোঝা, সেই পড়াশোনার জন্যই কিন্তু স্বনামধন্য লেখকরা তোমাদের জন্যই দিয়ে রেখেছে, যাতে তোমরা সেগুলো জানতে পারো। এবং পরীক্ষার জন্য তৈরি হতে পারে তোমার সিলেবাসটাই ধরতে, এবং সিলেবাস ধরেই প্রশ্ন আসবে, তার বাইরে থেকে কিচ্ছু আসবে না। যেটা তোমরা সেমিস্টার 1 3 4 3 টেও দেখেছো, কোনোটাই বাইরে থেকে কোনোটাই ছিল না, ঠিক ছিল না। তাহলে এই মোটামুটি আজকে আমাদের আলোচ্য বিষয়। তোমরা কোশ্চেন প্যাটার্ন জানলে, কিরকম দিতে পারে সেটা জানলে, এবং এখন তোমরা তৈরি হও, প্রস্তুত হও, ভালো করে পড়ো। দেখবে আশা করা যাচ্ছে তোমাদের ভালোই হবে এবং ভালো নাম্বার প্রত্যেকে তোমরা পাবে। তোমাদের অনেক শুভেচ্ছা রইল। তোমাদের অল দ্য বেস্ট।